ডিভাইস এবং স্যার রিসিভ করেছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ডেটা এনক্রিপশন, নেটওয়ার্ক ডিভাইস না? ওকে, ওকে, আমরা আজকে দেখবো ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, সো ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে কারো কোনো ধারণা আছে কি? হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? একটু ইন্টারেক্টিভ হই। হ্যাঁ, ইন্টারেক্টিভ না হলে তো ক্লাস নেওয়া খুব কঠিন হয়ে যায়। স্যার ক্লাউড কম্পিউটিং হচ্ছে বেসিক্যালি সার্ভারে হচ্ছে ইনফরমেশন রেখে ওই সার্ভার, এটা সেন্ট্রাল সার্ভার থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওই জিনিসটা অ্যাক্সেস করা, চালানো। ওকে, আর কি ধারণা আছে? আর ধারণা একটু বলি কারো। ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে আর কারো কোনো ধারণা নাই ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে? Cloud computing is a general term used to describe a new class of network-based computing that takes place over internet. So, এই ফোর্থ লাইন থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে যে নেটওয়ার্ক বেসড কম্পিউটিং সিস্টেম, যেটা কিনা থ্রু ইন্টারনেট কাজ করে। সো জেনারেল টার্ম ইউজ টু ডেসক্রাইব এ নিউ ক্লাস অফ নেটওয়ার্ক বেসড কম্পিউটিং, মানে নতুন ধরনের নেটওয়ার্ক বেসড কম্পিউটিং যেটা কিনা আমাদের ইন্টারনেট দ্যাট টেকস প্লেস ওভার দ্য ইন্টারনেট, এই ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। So basically, a step on utility computing, a collection or group of integrated and networked hardware, software, and internet infrastructure. Using the internet for communication and transport provides hardware, software, and networking services to the clients. So এটা বেসিক্যালি হচ্ছে কি একটা ইউটিলিটি, মানে কম্পিউটারের যে বিভিন্ন ইউটিলিটি আছে এই ইউটিলিটিটা ইউজ করার একটা বেসিক মেথড। হ্যাঁ, এটা নর্মালি কি থাকে, কালেকশন অফ ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, আমরা যে নেটওয়ার্কিং ডিভাইস পড়ছি, ইনপুট আউটপুট ডিভাইস পড়ছি, স্টোরেজ ডিভাইস পড়ছি। হ্যাঁ, সো এগুলো থাকে কি এই ধরনের নেটওয়ার্কিং ডিভাইস এবং যে হার্ডওয়্যার গুলো আছে হার্ডওয়্যার গুলো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে থ্রু সফটওয়্যার অ্যান্ড ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, এই ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এই টোটাল ইন্টিগ্রেটেড সিস্টেমটাকে বলছে কি একটা প্ল্যাটফর্ম। ইটস কল্ড এ প্ল্যাটফর্ম। হ্যাঁ, আর এটা কি করে, থ্রু ইন্টারনেট এটা কমিউনিকেশনটা করে এবং ট্রান্সপোর্ট প্রোভাইডস হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্কিং সার্ভিস টু দ্য ক্লায়েন্ট। এটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে এবং এই হার্ডওয়্যার সফটওয়্যার এবং নেটওয়ার্কিং সার্ভিস যেটা আছে এটা ক্লায়েন্টকে প্রোভাইড করে। মিনস যে এই ক্লাউড কম্পিউটিংটা নিচ্ছে সে থ্রু ইন্টারনেট একটা হার্ডওয়্যার সার্ভিস, সফটওয়্যার সার্ভিস এবং নেটওয়ার্কিং সার্ভিসও নিতে পারতেছে থ্রু ইন্টারনেট। বুঝতে পারছি কি? জি স্যার। কি বুঝছি এটা? একটা এক্সাম্পল দিতে পারবো? স্যার ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে হচ্ছে স্যার আমরা মানে ইন্টারনেট ইউজ করে অন্য কারো হার্ডওয়্যার ইউজ করতে পারবো, সফটওয়্যার ইউজ করতে পারবো, নেটওয়ার্কিং করতে পারবো। ওকে, গুড। একটা এক্সাম্পল দিতে পারি আমরা? এক্সাম্পল কেউ দিতে পারবে? স্যার স্যার এখন বর্তমানে আমরা মানে ব্রাউজার ইউজ করে উই ক্যান রেন্ট আ পিসি, এবং একটা হাই কনফিগারেশন পিসি আমরা বসে মানে আমাদের ব্রাউজারে বসে চালাইতে পারবো ফর হেভি ওয়ার্ক। আসলে এটা অ্যাকচুয়ালি অন্য কোথাও আছে, বাট আমরা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ওটা আমাদের ঘরে বসে চালাচ্ছি। ভেরি গুড। এনিওয়ান এলস? ইজি এক্সাম্পল দিই একটু। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি একটু স্যার মানে হার্ডওয়্যার কেমনে শেয়ার করবে? যেমন আপনারা গুগল ড্রাইভ ইউজ করেন, গুগল ড্রাইভ, ইয়েস স্যার। গুগল ড্রাইভ ইউজ করেন, ওইটার মধ্যে কি আছে? স্টোরেজ, তাই না? হুম। গুগল ড্রাইভের মধ্যে কি আছে? স্টোরেজ, মানে ইউ ক্যান Storage. স্টোর ডেটা ইন গুগল ড্রাইভ, তাই না?
Yeah. এখন ওইটা কি আপনার পিসিতে ওই স্টোরেজটা আছে? না। এটা অন্য একটা কোথাও আছে। কোথায় আছে ইউ ডু নট নো, বাট এটা তো কোনো না কোনো একটা জায়গায় আছে, কোনো একটা ফিজিক্যাল ইয়েতে আছে, কিন্তু আপনি ওটাকে অ্যাক্সেস করতেছেন থ্রু ইন্টারনেট। তো স্টোরেজটা কি একটা হার্ডওয়্যার সার্ভিস স্টোরেজটা। এই হার্ডওয়্যার সার্ভিসটা আপনি থ্রু ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এই যে গুগল ড্রাইভ আপনার কন্টিনিউয়াসলি ইউজ করতেছেন গুগল ড্রাইভ, তাই না? হ্যাঁ। বুঝতে পারছি কি বুঝতে? হ্যাঁ। একটু আগে যে আপনাদের ফ্রেন্ড অর মেটস যে এক্সাম্পলটা দিছে, ওটা হচ্ছে কি একটা অ্যাডভান্স লেভেলের। মিনস আপনি এই কম্পিউটারে বসে আছেন, আপনার কম্পিউটার ধরেন, আপনার কম্পিউটারের টোটাল পাওয়ারটা হচ্ছে গিয়ে ধরেন 1 গিগাহার্টজ প্রসেসর, 6 MB র্যাম কিংবা 4 MB র্যাম, আর ধরেন এই পাওয়ারের একটা কম্পিউটার আপনি চালাচ্ছেন, হ্যাঁ, 1 গিগাহার্টজ প্রসেসর আর 4 MB র্যাম। আপনার একটা কোনো গ্রাফিক্স ইউনিট নাই কিংবা হাই এন্ড কোনো নেটওয়ার্ক আপনার কনফিগারেশন নাই এখানে, কিংবা প্রসেসিং কনফিগারেশন নাই। তো আপনি চাইলে থ্রু ইন্টারনেট অন্য একটা পিসি, যে পিসি অনেক হাই কনফিগারেশন, ফর এক্সাম্পল লাইক টেরাহার্টজ অফ প্রসেসিং ক্যাপাসিটি আছে, ওর অনেক অনেক প্রসেসিং ক্যাপাসিটি আছে, ওর স্টোরেজ মেমোরি ধরেন কয়েক গিগাবাইট মেমোরি আছে। ওর মেমোরি ইজ নট স্টোরেজ, হ্যাঁ, স্টোরেজ অ্যান্ড মেমোরি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, মেমোরি আমরা বলছি না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তারপর রিড অনলি মেমোরি, দোজ আর মেমোরি। মেমোরি ওয়ার্কস ফর প্রসেস ডেটা। হ্যাঁ, আমরা মেমোরি এবং স্টোরেজকে মিলায় ফেলবো না। হ্যাঁ, তো এই ধরনের মেমোরি, অনেক পাওয়ারফুল মেমোরি, ডাটা প্রসেসিং ইউনিট আছে। এই ধরনের একটা কম্পিউটারকে আমি থ্রু ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারতেছি। এটা হচ্ছে গিয়ে ক্লাউড কম্পিউটিং এর, মানে বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে অ্যাগ্রেসিভ ভার্সন। যে আমি একটা স্মল কম্পিউটার থেকে কিংবা একটা মোবাইল থেকে আমি অনেক হাই কনফিগারেশন একটা কম্পিউটার কিংবা প্রসেসিং ইউনিট কিংবা এই ধরনের প্ল্যাটফর্ম, যেটা বললাম হার্ডওয়্যার সফটওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচারের যে একটা ইন্টিগ্রেটেড মেথড, এই প্ল্যাটফর্মকে আমি রেন্ট করতে পারতেছি যতক্ষণের জন্য দরকার। আমার 1 ঘন্টার জন্য দরকার, আমি 1 ঘন্টার জন্য রেন্ট করতে পারি। আমার একদিনের জন্য দরকার, আমি একদিনের জন্য রেন্ট করতে পারি। আমার আজকে ফর এক্সাম্পল আমার আজকে 1 গিগাবাইট মেমোরি দরকার, আমি আজকে 1 গিগাবাইট মেমোরি নিলাম, কালকে আমার 2 গিগাবাইট প্রয়োজন, কালকে আমি 2 গিগাবাইট নিলাম, পরশুদিন আমার আবার 1 গিগাবাইটে আমি ডাউনে আসতে চাচ্ছি, আমি পরশুদিন আবার 1 গিগাবাইট নিলাম। উই ডোন্ট নিড টু পারচেজ, উই জাস্ট ক্যান rent and use through internet. So this platform hide the complexity and details of the underlying infrastructure from the user and applications by providing very simple graphical interface or API. So এই প্ল্যাটফর্মটা কি করে, এই যে হার্ডওয়্যার এবং এটা আন্ডারলাইং যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে, এই যে কমপ্লেক্স সিস্টেম, এই কমপ্লেক্স সিস্টেমটা থেকে তাকে এই কমপ্লেক্স সিস্টেম তাকে দেখায় না, ইউজার এটা দেখেও না, জানেও না, বুঝেও না। ইউজার শুধুমাত্র একটা সিম্পল গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে এই ক্লাউড কম্পিউটিংটা ইউজ করতে পারে। যেমন আপনি গুগল ড্রাইভটা ইউজ করতেছেন, আপনি কি দেখতেছেন, শুধুমাত্র একটা আইকন। গুগল ড্রাইভে ঢুকে আপনি ডেটা স্টোর করতেছেন। ইউ ডোন্ট নিড টু নো or you do not know the complexity behind using this Google Drive. Understand? Yes, sir. Sorry. So what is cloud computing? In addition, the platform provides on-demand service that are always on, anywhere, anytime, any place. So এই যে এতগুলো কথা বললাম, এটার ইন এডিশনে এই প্ল্যাটফর্মটা কি করে, অন ডিমান্ড সার্ভিস দেয়। হ্যাঁ, অন ডিমান্ড সার্ভিস কি আপনারা ইউজ করছেন কেউ? হোয়াট ইজ অন ডিমান্ড সার্ভিস? মানে স্যার যখন মন চায় তখন। যখন চাবো তখন আমি এটাকে ইউজ করবো। অন ডিমান্ড সার্ভিস Sir, আপনারা use কি ইউজ করছেন বলেন তো একটু? করিনি তো। পারেন না কোনটা? আপনার নেটফ্লিক্স ইউজ করেন নাই? নেটফ্লিক্স জি স্যার করেছি স্যার। জি স্যার। নেটফ্লিক্স করেছি। জি স্যার। নেটফ্লিক্স কি তার নিজের ইচ্ছা মতন চালায়, নাকি আপনি যখন বলেন তখন চলে? স্যার আমাদের ইচ্ছা মতো। That is called on demand service. Clear?
মানে নেটফ্লিক্সে একটা মুভি চলছে কিংবা একটা সিরিজ চলছে, তখন কি হয় এটা? আপনি যখন চাচ্ছেন তখনই ওটা চলবে, যখনই আপনি চাবেন তখন চলবে। আপনি আজকে এখন অর্ধেক দেখলেন। টিভি নট লাইক টিভি। টিভির মধ্যে কি হয়? টিভি একটা স্পেসিফিক টাইম থাকে। আমাদের যে টেলিভিশন গুলো থাকে ওই যে স্পেসিফিক টাইম থাকে, ওই টাইমের মধ্যে চলবে। আপনি যতটুকু এনজয় করতে পারলেন করলেন, না পারলে এটা শেষ, আর কোথাও পাবেন না। কিন্তু নেটফ্লিক্সে কি হয়? অন ডিমান্ড একটা সার্ভিস। নেটফ্লিক্স ইজ অলসো এ ক্লাউড কম্পিউটিং সার্ভিস। তো বুঝছি, এটা ক্লাউড কম্পিউটিং একটা বেসিক ইয়ে থাকবে কি, অন ডিমান্ড সার্ভিস। আরেকটা কি থাকবে? অলওয়েজ অন। তো নেটফ্লিক্স অলওয়েজ অন থাকে না, যখন যেভাবে চাবেন তখনই কিন্তু অন পাবেন, এনিওয়্যার এনি টাইম এনি প্লেস। ঠিক আছে, যে কোনো জায়গায় পাবেন, স্যার অন যে কোনো সময় ডিমান্ড, পাবেন। জি বলেন। স্যার অন ডিমান্ড মানেই তো এই কথাগুলো, এটা অলওয়েজ অন, এটা তো এনিটাইম বললাম, এনিটাইম। অন ডিমান্ড সার্ভিস দ্যাট আর, অন ডিমান্ড সার্ভিসটা হচ্ছে গিয়ে এটা অলওয়েজ অন, এনিওয়্যার এনি টাইম এনি প্লেস। এটাই হচ্ছে গিয়ে অন ডিমান্ড সার্ভিসের মেইন এই সেন্স। হ্যাঁ, এটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, সবকিছু আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি, হ্যাঁ, এক্সাম্পল গুলা সবগুলোর সাথে মিলাইলে হবে না, বিকজ ক্লাউড কম্পিউটিং এর ধরেন নেটফ্লিক্স বলেন, গুগল ড্রাইভ বলেন, দোজ আর পার্ট অফ ক্লাউড কম্পিউটিং, নট দ্য হোল অফ ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, আপনাদের বোঝার জন্য শুধু আমি এই এক্সাম্পল গুলো আনতেছি। তো পে ফর ইউজ অ্যাজ নিডেড, ইলাস্টিক, এটা কি বুঝতে পারছি? স্কেল আপ অ্যান্ড জি স্কেল স্যার। ডাউন ইন ক্যাপাসিটি অ্যান্ড ফাংশনালিটিস। মানে ক্লাউড কম্পিউটিং এর মধ্যে কি করব, আমি যতটুকু ইউজ করব, যতটুকু আমার দরকার অতটুকু আমি ইউজ করব, অতটুকুর জন্যই আমি পে করব। এবং এটা ইলাস্টিক। ইলাস্টিক কি হয়? আমি টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে ছোট হয়ে যায়, এরকম। তো স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন করতে পারবো আমি, কি করতে পারবো? ক্যাপাসিটি অ্যান্ড ফাংশনালিটিস, যেসব ফাংশনালিটিস গুলো থাকবে আমি ফাংশন দিয়েও নিতে পারি প্ল্যাটফর্মে, আবার ক্যাপাসিটি দিয়েও নিতে পারি। হ্যাঁ, সো যেহেতু আপনার ক্লাউড কম্পিউটিং ডিরেক্টলি ক্লাউড কম্পিউটিং ইউজ করেন নাই, যার কারণে আপনার ফাংশনালিটি এবং ক্যাপাসিটি বুঝতে একটু চ্যালেঞ্জ হবে। আমরা একটু পরে যখন যাব তখন বুঝতে পারবেন। বাট এটা আমি স্কেল আপ এবং স্কেল ডাউন করতে পারবো থ্রু বোথ। The hardware and software services are available to general public, enterprise, corporation and business market. So এটা হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সার্ভিসটা হচ্ছে গিয়ে সবার জন্য অ্যাভেলেবেল। ওকে, অ্যাজ এ জেনারেল পারসন আপনি চাইলে আপনিও নিতে পারবেন, একটা কর্পোরেট চাইলে কর্পোরেটও নিতে পারে, এন্টারপ্রাইজও নিতে পারবে, যে কেউ নিতে পারবে, যে কেউ চাইলেই এটা নিতে পারবে। আমরা কি ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারতেছি ক্লাউড কম্পিউটিং এর? ইয়েস স্যার। ক্লাউড কম্পিউটিং ইজ আ আমব্রেলা টার্ম used for, এটা একটা সামারি আর কি, হ্যাঁ, used to refer internet-based development and services. A number of characteristics define cloud data, application services and infrastructure. এটা কি কি থাকে? রিমোটলি হোস্টেড, মানে এই যে সার্ভিসটা থাকে এটা একটা রিমোট লোকেশনে থাকে। আমি যখন এই ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছি আমার কম্পিউটার থেকে, আমার কম্পিউটারের মধ্যে তো এই পুরা জিনিসটা সার্ভিসটা কিংবা ডেটা গুলা থাকে না। সার্ভিসেস আর ডেটা আর হোস্টেড অন এ রিমোট ইনফ্রাস্ট্রাকচার, মানে এটা দূরে কোথাও। ফর এক্সাম্পল লাইক আমি যেটা ইউজ করতেছি এটা সিঙ্গাপুরে অবস্থিত আছে, অথবা ইন্ডিয়াতে অবস্থিত আছে, অথবা পাকিস্তানে অবস্থিত আছে, অথবা ইউএসএ তে অবস্থিত আছে। মানে একটা রিমোট ইনফ্রাস্ট্রাকচারে, ইনফ্রাস্ট্রাকচার মানে কি বলতে পারবো? ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ইজ এ ফিজিক্যাল লোকেশন। হ্যাঁ, সো একটা রিমোট ফিজিক্যাল লোকেশনে এটা থাকে। ইউবিকুইটাস, হ্যাঁ, দেখি সার্ভিস এন্ড ডাটা অ্যাভেলেবল ফ্রম এনিওয়্যার। যেহেতু এটা রিমোট ইয়ে থাকে, এটা এই সার্ভিস এন্ড ডাটা গুলা অ্যাভেলেবল থাকে এনিওয়্যার। কমোডিফাইড, the result is a utility computing models similar to that of traditional utilities like gas, electricity. You pay for what you would want. হ্যাঁ, সো একটু আগে আমরা এই কথাটা বলছি, এই যে পে ফর ইউ ইউজ। হ্যাঁ, সো এটা কমোডিফাইড মানে হচ্ছে কি, আপনি যেরকম গ্যাস, ইউটিলিটি, ইলেকট্রিসিটি কি হয়, যতটুকু আপনি ইউজ করেন মিটারে অতটুকু আসে, আপনি অতটুকুই পে করেন। সো এটাও এরকম কমোডিফাইড, মানে আপনি যতটুকু ইউজ করবেন মিটারের ওরকম ঘুরতে থাকবে, ওদের মিটার কাউন্টিংটা কিংবা ওদের
আজান দিচ্ছে তো আমরা একটু পরে, আমার এখানে বেশ ইয়ে হচ্ছে, আজানটা শেষ হোক আমরা আবার তাহলে আবার শুরু করতেছি। হ্যাঁ, জি স্যার। স্যার আপনি আজকের স্লাইডটা দিয়ে দিতে পারেন। ওকে, যেটা বলছিলাম এটা ইউটিলিটির মতো, আমাদের যেরকম বিল উঠে ওরকম ইলেকট্রিসিটি গ্যাসের এই ধরনের এটাও কমোডিফাইড একটা সিস্টেমে থাকে, যাতে যতটুকু আমি ইউজ করছি অতটুকু উপর পেমেন্ট করব। আমি স্লাইডটা শেয়ার করেছি ইতিমধ্যে, আপনারা হয়তো পেয়ে যাবেন শর্টলি। তো এখানে এটা হচ্ছে কি একটা ক্লাউড আর্কিটেকচারের, হ্যাঁ, যে ক্লাউড সিস্টেমটা থাকে, এই ক্লাউড সিস্টেমের একটা আর্কিটেকচার বোঝানো হয়েছে। এটা একদম নিচে যদি আপনারা দেখেন, নিচের দিকে একটা ক্লাউড, মানে ক্লাউডের ছবির মতো দেওয়া হয়েছে। এই নিচের দিকে হচ্ছে কি আপনার বিভিন্ন সার্ভার, মেশিনস, হার্ডওয়্যারস, হ্যাঁ, এগুলো নিচের দিকে আছে। তার উপরে আছে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিসেস অথবা অ্যাপ্লিকেশনস আছে এই পরের লেয়ারে, এবং থার্ড যে লেয়ারটা আছে যেখানে আমরা ইউজ করতেছি অ্যাজ এ ইউজার, এই সার্ভিস ভ্যালু নেটের মাধ্যমে আমরা ইউজ করতেছি। এইটা হচ্ছে কি ক্লাউড আর্কিটেকচারের মেইন একটা মডেল। হ্যাঁ,
সো এই ধরনের একটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে হ্যাঁ দেয়ার আর স্টোরেজ এন্ড ডাটাবেসেস থাকে, আর তা কি থাকে, সার্ভার্স থাকে, কম্পিউটার নেটওয়ার্ক থাকে, অ্যাপ্লিকেশন থাকে। সো এই টোটাল এই চারটা জিনিস মিলে টোটাল সার্ভিসটা কিংবা প্ল্যাটফর্মটা তৈরি হয়। তো এটা কি শেয়ার পুলড অফ কনফিগারেবল কম্পিউটিং রিসোর্সেস। তো এখানে যে কম্পিউটিং রিসোর্স গুলো থাকে, মানে যে কম্পিউটার এই যে ইকুইপমেন্টস গুলো থাকে কিংবা হার্ডওয়্যার সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশনস যাই বলি আমরা, এই যে জিনিসগুলো থাকে এগুলা কি থাকে, একটা শেয়ার্ড পুল থাকে এবং যেটা কিনা কনফিগার করা যায়। মানে আমি আমার মতন করে কনফিগার করতে পারবো, আপনি আপনার মতো করে কনফিগার করতে পারবেন, এরকম করে একটা পুল পুল থাকে। পুল তো বুঝি না, একটা পুলের মধ্যে অনেক কিছু থাকে, ওখান থেকে আমি আমার মতন একটা পুলের মধ্যে, ফর এক্সাম্পল ধরেন দে আর মাল্টিপল সাইজেস অফ ফিশ। সো আমি আমার পছন্দের ফিশটা নিলাম ছোট সাইজটা, আপনি বড় সাইজটা নিলেন, অন্য একজন মাঝারি সাইজটা নিল, এরকম বিভিন্ন ধরনের কনফিগারেশনের সার্ভিসটা আপনি নিতে পারবেন একটা পুল থেকেই। হ্যাঁ, অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস প্রভিশন বাই সার্ভিস প্রোভাইডার, মানে এটা যে এই জিনিসটা যে পাবেন এটা একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে পাবেন, যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার, দেয়ার আর মাল্টিপল সার্ভিস প্রোভাইডারস আর দেয়ার। সো এরকম সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে পাবেন। সার্ভিস প্রোভাইডার কারা আছে এগুলো আমরা পরে দেখবো কিছুক্ষণ পর। সো হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাউড কম্পিউটিং? এটা হচ্ছে কি ম্যাসিভ স্কেল। ম্যাসিভ স্কেল মানে হচ্ছে কি, মানে হিউজ, ইউ জাস্ট ইভেন ক্যানট ইমাজিন যে কত বড়। হিউজ, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং অফ ইউ ক্যান। হোমোজিনিটি মিনস হচ্ছে কি একই ধরনের থাকে, হ্যাঁ সবই একই ধরনের থাকে। ভার্চুয়ালাইজেশন, হ্যাঁ ভার্চুয়ালাইজেশন, আমরা তো ভার্চুয়ালাইজেশন পড়ি নাই, পড়ছি কি ভার্চুয়ালাইজেশনটা? না স্যার। ওকে, ভার্চুয়ালাইজেশন আমরা একটু পরে দেখবো তাহলে। ভার্চুয়ালাইজেশন, লো কস্ট সফটওয়্যার, রেজিলেন্ট কম্পিউটিং, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, সার্ভিস ওরিয়েন্টেড, অ্যাডভান্স সেফটি। সো এই যে আটটা ইয়ে বললাম এগুলো থাকে হচ্ছে গিয়ে কমন ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, সো এই যে ম্যাসিভ স্কেল এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়। একটা সার্ভিস প্রোভাইডার স্কেল একটা, ফর এক্সাম্পল একটা রুম অফ হ্যাঁ সার্ভার্স কম্পিউটারস এন্ড ডাটাবেস, এটাকে আমরা ম্যাসিভ স্কেল বলছি একজন সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। একজন সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে হচ্ছে একটা পুরো বিল্ডিং। সো অ্যাজ ইউ ডু নট নো দ্য আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, আপনি কিন্তু এটা অ্যাসেস করতে পারবেন না। এগুলো থেকে কমন ক্যারেক্টারিস্টিক। বাট হোয়াট আর দ্য এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক? এটা না হলে ক্লাউড কম্পিউটিং হবে না। এটা কি থাকবে? এক নম্বর থাকবে হচ্ছে কি অন ডিমান্ড সেলফ সার্ভিস, মিনস আপনি আপনার মতন করে নিতে পারবেন। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, মানে অনেক বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। র্যাপিড ইলাস্টিসিটি, তারপর হচ্ছে রিসোর্স পুলিং। তারপর একজন মাইক মনে হয় অন আছে, কথা বললে মাইক অন করেন, হ্যাঁ না নয়েজ আসলে তো। রিসোর্স, কোশ্চেন ছিল জি স্যার, আপনি তো আমাদেরকে প্রেফার করেছিলেন সিসার বইটা নেওয়ার জন্য, তো এটার কন্টেন্ট আমি বুঝতেছি না আর কিভাবে পড়বো সেটাও বুঝতেছি না। আমি আমি তো আপনাদেরকে একটা স্লাইড শেয়ার করছি না, যে আমাদের সিলেবাসের সাথে সিসার সিলেবাসের অ্যালাইনমেন্টটা, জি স্যার, করেছিলেন। ওইটা দেখো বুঝতে পারতেছেন না? মানে এখানে তো অনেকগুলো টপিক দেখতেছি, চ্যাপ্টার 5টা কিংবা 6টা হবে। আর হ্যাঁ হচ্ছে কন্টেন্ট হচ্ছে অনেকগুলা, যেমন পার্ট করা এ বি এই টাইপের। হ্যাঁ, তো এখান থেকে আমি কি পড়বো বা কতটুকু পড়বো, কারণ অনেক বড় তো, এতগুলো তো শেষ করা যাবেও না এক্সামের আগে। তো আমি বুঝতেছি না কিভাবে পড়বো। আচ্ছা আমরা একটু পরে আবার ওটা দেখবো। হ্যাঁ, আমি Yes. প্রয়োজনে বইয়ের থেকে আপনাদেরকে একদম ডিরেক্টলি দেখাই দেবো যে এইভাবে করে আপনার বইটা দেখেন। হ্যাঁ ক্লাস শেষে মনে করে একটু বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ। এই টপিকটা শেষ করে আমরা ওটা 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 নিয়ে কথা বলবো। ওকে, তো রিসোর্স পুলিং অ্যান্ড মেজার্ড সার্ভিস। সো মেজার্ড সার্ভিসটা ইম্পর্টেন্ট ফর দ্য বিলিং অ্যান্ড পেমেন্ট। যদি সার্ভিসটা মেজার করা না যায় তাহলে কিন্তু বিল পেমেন্ট সেগুলো করা যাবে না। সো ক্লাউডের যে সার্ভিস মডেলগুলো আছে এটা মূলত তিনটা সার্ভিস মডেলে কাজ করে। একটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, একটা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো আমরা যে জিনিসগুলো কেন সার্ভিস বলা হচ্ছে, আমরা সবকিছুই থ্রু ইন্টারনেটের মাধ্যমে একটা সার্ভিস মডেলে পাচ্ছি, যার কারণে এটাকে সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বলা হচ্ছে।
তো এক এক ধরনের মানুষজন এক এক ধরনের সার্ভিস নিয়ে থাকে। যেমন আমরা যখন আহ আপনারা গুগলের মধ্যে গুগল শিটস ইউজ করছেন, আপনারা করছেন গুগল শিটস, ইয়েস স্যার। জি তারপর স্যার। গুগল ডক ইউজ করছেন, তারপর গুগলের প্রেজেন্টেশন একটা ইয়ে আছে ওটার নাম, তারপর গুগল ফর্মসটা ইউজ করছেন। সো দোজ অল আর কি সফটওয়্যার। সো এটা এই সফটওয়্যারটা কিন্তু আপনি ইউজ করতেছেন, যেমন গুগল শিটস যেটা ইউজ করতেছেন, এটার জন্য কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করেন নাই, কিন্তু কিছু করেন নাই, আপনি ডিরেক্টলি গুগল শিটসটা ইউজ করতেছেন এবং এটার সার্ভিসটা নিয়ে নিচ্ছেন। সো এই যে গুগল শিটসটা ইউজ করতেছেন, এটা হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অ্যাজ এ সফটওয়্যারটাকে আপনি সার্ভিস হিসেবে ইউজ করতেছেন। আরেকটা হচ্ছে কি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস কি? এটা নর্মালি ডেভেলপাররা কিংবা অ্যাপ্লিকেশন যারা ডেভেলপার আছে বা অ্যাপ ডেভেলপার যারা আছে তারা বেশি ইউজ করে এটা। যেমন অ্যাপ স্টোর, তারপর হচ্ছে কি আপনার প্লে স্টোর, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যে এখানে আপনি চাইলে এখানে একটা অ্যাপ বানাতে পারবেন, একটা ওয়েবসাইট বানাতে পারবেন, হ্যাঁ, কিংবা একটা মডেল, মানে যে কোনো একটা মডেল, হ্যাঁ, বানাতে পারবেন। এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেমন গুগল অ্যাপ আছে, তারপর অ্যাপেলের আছে, হ্যাঁ, গুগলেরটা হচ্ছে কি আপনার প্লে স্টোর, অ্যাপেলেরটা আছে, অ্যাপেলেরটা হচ্ছে কি অ্যাপ স্টোর, হ্যাঁ, এরকম ওদের প্ল্যাটফর্ম দেয়। ওই প্ল্যাটফর্মের মধ্যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ ইউর ওন সিস্টেম। ওই প্ল্যাটফর্মের মধ্যে আপনি সব টেস্টিং সবকিছুই করতে পারবেন। এখন যদি ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপেলের একটা অ্যাপেল হচ্ছে গিয়ে ম্যাকের একটা আপনি বানাইছেন, সফটওয়্যার বানাইছেন, কিংবা আইফোনের জন্য একটা সফটওয়্যার বানাইছেন। এখন এই আইফোনের জন্য সফটওয়্যার বানানোর পর এই সফটওয়্যারটা যদি টেস্ট করার জন্য আপনাকে একটা আইফোন কিনতে হয় কিংবা একটা ম্যাক কিনতে হয়, অ্যাপেলের কম্পিউটার কিনতে হয়, তাহলে এটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। সফটওয়্যারটা অথবা ফ্রি সফটওয়্যার, কিংবা আপনি অনেক কম দামে সফটওয়্যারটা দিচ্ছেন লোকজনদেরকে। কিন্তু আপনার যদি এই ধরনের একটা প্ল্যাটফর্ম কিনতে হয়, টেস্টিং প্ল্যাটফর্ম কিনতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে এবং অনেক লস হয়ে যাবে। তখন কি করতেছে, এই যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ওরা কি করতেছে, আমাদেরকে টেস্ট করার জন্য ওই অ্যাপ স্টোরের একটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, যে না এই না তোমাকে প্ল্যাটফর্মটা দিলাম, তুমি এটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চালাও, টেস্ট করে আমাকে দাও, এরকম। আরেকটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস হচ্ছে কি আমি ডাইরেক্ট স্টোরেজ ভাড়া করলাম, কিংবা আমি প্রসেসর ভাড়া করলাম, ডাইরেক্ট একটা কম্পিউটার সিস্টেম ভাড়া করলাম, হ্যাঁ, কম্পিউটার বিভিন্ন রিসোর্স আছে, এই রিসোর্স গুলো আমি ভাড়া করলাম। এটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এতটুকু কি বুঝতে পারছি তিনটা? এই তিনটা জিনিস বুঝতে পারছে কি? সফটওয়্যার এজ এ সার্ভিস, Yes, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সো কেউ যদি একটা সফটওয়্যার এজ এ সার্ভিস নেয়, তো সে অটোমেটিকলি তার ডাউনলাইনে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস এই তিনটা অটোমেটিকলি নিয়ে নেয়, যদিও হি ইজ নট বিং চার্জড, বাট এই তিনটা প্ল্যাটফর্মই তাকে সার্ভিস দেয়। আবার যারা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নেয়, তার ক্ষেত্রে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কাজ করে, আর ইনফ্রাস্ট্রাকচার যারা নিচ্ছে তার জন্য কিন্তু অন্য কোনো সার্ভিস কাজ করে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারটাই কাজ করে। এই যে আমাদের যে এখন এই ইয়াটা আছে, ছবির মডেলটা আছে, এই ছবির মডেলটা দেখলে বুঝবেন যে উপরের লাইনটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। তো সফটওয়্যার যেটা পাচ্ছেন ওখানে আমাকে সফটওয়্যারটা থাকতেছে কিসে, প্ল্যাটফর্মের আন্ডারে থাকতেছে, প্ল্যাটফর্মটা থাকতেছে আমার ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে। সেখানে প্ল্যাটফর্মটাও অলমোস্ট সেম, প্ল্যাটফর্মটা ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে থাকতেছে এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যালোন ক্যান প্রোভাইড দ্য সার্ভিস। এটা আপনাদের প্রয়োজন নাই। আচ্ছা, এই যে ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন ধরনের লেয়ার আছে, হ্যাঁ, সো এই লেয়ার গুলো, এই যে আমাদের যে বললাম না তিনটা সার্ভিস আমরা পেতে পারি, হ্যাঁ, এই সার্ভিস গুলোর বিভিন্ন লেয়ারের মাধ্যমে দেওয়া হয়। যেমন অ্যাপ্লিকেশন সার্ভিস গুলো দেওয়া হয় সফটওয়্যার এজ এ সার্ভিস, এই সার্ভিস মডেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন সার্ভিস গুলো দেওয়া হয়। সো এর মধ্যে কি আছে, কুইক বুকস, আপনার কুইক বুকস চালাইছেন, জোহো, সিসকো, সেলসফোর্স, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ আছে, হ্যাঁ, এই অ্যাপগুলো
আমাদের অ্যাপ্লিকেশন এজ এ সার্ভিস ইউজ করা হয়। কুইক বুকস চালাইছেন আপনার? কুইক বুকস ও এর ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো ওয়েব বেসড চালাইছেন কেউ? না স্যার। কেউ চালান না। তো এই ধরনের ওয়েব বেসড অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। আবার দেখবেন আমাদের ডেস্কটপ বেসও অনেক সফটওয়্যার আছে, যেমন টালি, ট্রয়, এগুলো চালাচ্ছেন আপনার? টালি, ট্রয় এই ধরনের সফটওয়্যার চালাচ্ছেন কি অ্যাকাউন্টিং সফটওয়্যার? স্যার ওডো চালাইছি আমি। ওডো ওডো হচ্ছে কি আপনার ওই ইয়ে অ্যাজ এ সাস সার্ভিস, ওডো ওয়েব বেসড। ওডোটা তো ওয়েব বেসড সাস সার্ভিস, ওটা অ্যাপ্লিকেশন এজ এ সার্ভিস কিংবা সফটওয়্যার এজ এ সার্ভিস আপনি ওটা ইউজ করছেন ওডো। আবার ওডোর আবার অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মও আছে। ওডো যেরকম অ্যাজ এ সফটওয়্যার সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস আছে, আবার ওদের অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম আছে, ওদের ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মও আছে, ওরা আপনাকে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মও দেয় ওডো। আর কেউ চালাইছেন এই ধরনের কোনো কিছু? আপনার কম্পিউটার চালান না, মোবাইল চালান না? চালান না কেউ মোবাইল কম্পিউটার, কেউ কিছু চালান না? আচ্ছা, আর কি দিচ্ছে জি স্যার, মোবাইল অ্যাপ্লিকেশন? কম্পিউটার চালাই। তাহলে এরকম তো এখন তো মোবাইলের মধ্যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ইউটিউব। ইউটিউবটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইউটিউব স্যার সাস। সাস। আপনি সাস সফটওয়্যার চালাচ্ছেন একটা ইউটিউব। তাহলে এগুলো তো আপনার কন্টিনিউসলি চালাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনারা বলতে পারতেছেন না। অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, হ্যাঁ, সো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন এজ এ সার্ভিস, এটার আন্ডারে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম এই লেয়ারে ওরা কাজ করে। সো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম কি থাকে? এই যে গুগল অ্যাপ ইঞ্জিন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার্ড, AWS, ফেসবুক, হ্যাঁ, এদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম আছে। সো এখানে স্যার একটা কোয়েশ্চেন ফেসবুকে, আছে আমার এদিকে। সরি, স্যার একটা কোয়েশ্চেন ছিল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে হ্যাঁ আমার। বলেন বলেন। স্যার এই যে গুগলের ভিতরে যেমন অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন গুগল ক্রোম, তারপর আরো গুগলের যে বিভিন্ন ধরনের, তারপর আবার ফেসবুকের জায়গায় স্যার মনে হয় এখন মেটা আসবে না এদিকে? মেটা, হ্যাঁ কারণ মেটার আন্ডারে তো অনেকগুলি ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলি আসছে। হ্যাঁ। ইনশাআল্লাহ এইটাই স্যার। না এটা না, যেমন ধরেন ওয়েবসাইট কিন্তু ইজ নট এ সফটওয়্যার এজ এ সার্ভিস। ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইট ফর এক্সাম্পল লাইক google.com, ঠিক আছে, google.com কিন্তু একটা ওয়েবসাইট, হ্যাঁ, হি ইজ প্রোভাইডিং ইউ এ ইউটিলিটি, প্রোভাইড করতেছে, কিন্তু কোনো সফটওয়্যার সার্ভিস কিন্তু প্রোভাইড করতেছে না। কিন্তু গুগলের যে গুগল শিটস তো আপনারা ইউজ করছেন, তাই না? জি স্যার। গুগল শিটস ইজ এ সফটওয়্যার এজ এ সার্ভিস, বুঝছি কি? গুগল শিটসটা কিন্তু আপনি ব্রাউজারের মাধ্যমে গুগল শিটসটা ইউজ করতেছেন, কিন্তু গুগল শিটসটা কিন্তু আপনার ডেস্কটপ কম্পিউটারের মধ্যে কিন্তু নরমালি যদি আপনি এক্সেল, গুগল শিটসের অল্টারনেটিভ কি? এক্সেল, ঠিক না? জি স্যার। তা আপনি যদি এক্সেল ইউজ করতে হয় তাহলে কি করতে হয়? এক্সেল সফটওয়্যারটা, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হয় আপনার কম্পিউটারের মধ্যে। সেই স্টোরেজের মধ্যে কিছু ডেট, স্টোরেজের মধ্যে কিছু জায়গা অকুপাই করে সে, প্লাস এটা একটা স্পেসিফিক কনফিগারেশনের কম্পিউটার লাগে। মিনিমাম এই কনফিগারেশন কম্পিউটার না হলে ওই কি হয়, ওই অ্যাপ্লিকেশনটা চলে না, ওপেন হবে না, চলবে না। আবার এটার জন্য একটা অপারেটিং সিস্টেম লাগবে, ওই অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু এই সফটওয়্যারটা চলবে না। এটা না এক্সেলটা? জি স্যার। কিন্তু শিটস, গুগল শিটস চলার জন্য কিছু লাগে না স্যার, গুগলই। গুগল শিটসের মধ্যে আপনি জাস্ট একটা ওয়েব ব্রাউজারে চলবেন, আপনি মোবাইল থেকে দিলে মোবাইল থেকেও চলবে, আপনি কম্পিউটার থেকে দিলে কম্পিউটার থেকে চলবে। এবং গুগল শিটস যখন চলে কম্পিউটারের মধ্যে তখন কি সে বলে যে তোমার অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ নাকি লিনাক্স নাকি এই বেসলাইন অপারেটিং সিস্টেম সে জানতে চায়, আমার কনফিগারেশন জানতে চায়? না স্যার। আমরা কি বুঝতে পারতেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস এবং একটা যেমন google.com, এটা হচ্ছে কি একটা সার্ভিস প্রোভাইডার, বাট অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস এবং সার্ভিস প্রোভাইডার পার্থক্যটা বুঝতেছি তো না? জি স্যার। এটা কি ক্লিয়ার হয়েছে না আপনি? মানে অ্যাজ এ google.com ইজ এ সার্ভিস প্রোভাইডার, ওরা আপনাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে, বাট ওখানে তো আপনি কোনো কাজ করতে পারতেছেন না, কোনো অ্যাপ চালাতে পারতেছেন না, পারতেছেন কি? না স্যার, খালি সার্ভিসটাই নিতে পারছি। হ্যাঁ, আপনি ওই যে একটু আগে কে বললো যে আমাকে ওডোর কথা বললো,
ওডো স্যার আমি ওডো বলছেন আপনি বলছেন ওডো, তাহলে ওডো ওডো চালানোর জন্য আপনি যদি একটা অ্যাকাউন্ট সফট চালাতে চান তাহলে আপনার ওটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কনফিগারেশন লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে। ওডোর জন্য লাগে কিছু লাগে? না স্যার। আপনি পুরো অ্যাকাউন্টিং সফটওয়্যারটাই আপনি কিংবা ওডো তো একটা ইআরপি সফটওয়্যার, তো ইআরপি সফটওয়্যারটাই আপনি টোটালটাই আমি আপনি রান কোনো করতে কিছু পারি। ছাড়া, কোনো কনফিগারেশন ছাড়া আপনি চালাতে পারতেছেন, তাই না? জি স্যার, ওরা খালি আমাকে সেটআপটা দিয়ে দিচ্ছে, আমি ওইভাবে চালাচ্ছি। আচ্ছা, ঠিক না? আমার কোনো কিছু, আমার কম্পিউটার কোনো কনফিগারেশনের কোনো প্রয়োজন প্রয়োজন হচ্ছে না। নাই। এটাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন এজ এ সার্ভিস। হ্যাঁ, জি স্যার। যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার কম্পিউটারের মধ্যে ব্যাকগ্রাউন্ড স্ট্রেংথটা কি আছে, এটা ক্লাউড কম্পিউটিং এর মেইন এসেন্সটা হচ্ছে কি, এটা আমার যে সিস্টেমটা আছে এই সিস্টেমে ব্যাকগ্রাউন্ড স্ট্রেংথ কি আছে, ইট ডাজন্ট ম্যাটার টু ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং উইল প্রোভাইড ইউ উইথ দেয়ার ওন রিসোর্সেস। ওকে, জি স্যার, বুঝতে পারছি। অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটা এরকম, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মটা এরকম, এই যে গুগল অ্যাপ ইঞ্জিন আছে, তারপর এই অ্যাপেলেরও আছে, হ্যাঁ, আরো অনেক, ফেসবুকেরও অ্যাপ ইঞ্জিন আছে, এডব্লিউএস খুবই, অ্যামাজন ওয়েব সার্ভিসেস বলে এটা, এটাও খুব নাম করা একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। তারপর আছে যে সার্ভার প্ল্যাটফর্ম, মিনস যারা সার্ভার চায়, বড় বড় সার্ভার চায়, হ্যাঁ, তাদের জন্য বিভিন্ন ধরনের সার্ভার প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের আন্ডারে কি সার্ভার প্ল্যাটফর্ম আর স্টোরেজ প্ল্যাটফর্ম। সো এখানে সার্ভার প্ল্যাটফর্মের জন্য আছে 3 টেরা, EC2, EC2টা হচ্ছে কি অ্যামাজনের, তারপর স্লাইস হোস্ট, গো গ্রিড, এরকম বিভিন্ন ধরনের সার্ভার প্ল্যাটফর্ম আছে। এরা কিন্তু সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, এই যে 3 টেরা, EC2, এরা কিন্তু সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ। আর স্টোরেজ প্ল্যাটফর্মের জন্য যাদের অনেক অনেক স্টোরেজ লাগে, অনেক অনেক জায়গা প্রয়োজন, তাদের জন্য অ্যামাজন S3 আছে, ডেল আছে, অ্যাপেল আছে, হ্যাঁ, এদের স্টোরেজ অনেক প্ল্যাটফর্ম আছে এদের, হ্যাঁ। তো আপনার যে যাদের স্টোরেজ দরকার সে চাইলে অ্যামাজন থেকে স্টোরেজ নিতে পারে। আমার এখন 2 টেরাবাইট স্পেস দরকার কিংবা 10 টেরাবাইট স্পেস দরকার, আমার অনেক ডেটা আছে, এগুলো আমার রাখার প্রয়োজন, আমরা চাইলে ওখান থেকে নিয়ে রাখতে পারবো। বুঝতে পারছি না? জি স্যার। ক্লাউড কম্পিউটিং যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো আমরা একটু আগে এই যে 4টা লেয়ার নিয়ে কথা বললাম। সো এই 4টা লেয়ার গুলো আছে কি 2 ধরনের ফোকাস, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফোকাসড, একটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ফোকাসড। সো অ্যাপ্লিকেশন ফোকাস যেটা থাকে ওটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকে, ওই অ্যাপ্লিকেশনের রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার যেটা, হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য যে রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম প্রয়োজন, শুধুমাত্র ওই রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচারটাই ওই অ্যাপ্লিকেশন ফোকাসের মধ্যে এমবেডেড থাকে। বাট ইনফ্রাস্ট্রাকচার ফোকাসের মধ্যে কিন্তু আপনার রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আপনি নিতে পারবেন। সো অ্যাপ্লিকেশন ফোকাসের মধ্যে কি কি থাকে, সার্ভিসেস, বিভিন্ন ধরনের সার্ভিসেস থাকে, হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, হ্যাঁ, আর কি থাকে, ডেভেলপমেন্ট থাকে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, মিনস আমি বিভিন্ন ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম চাচ্ছি, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু চাইলে ওটা থাকে। আর ইনফ্রাস্ট্রাকচার ফোকাসের মধ্যে থাকে প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্মের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে ডেভেলপমেন্টটা হচ্ছে যে আমি স্পেসিফিক, আর প্ল্যাটফর্মটা হচ্ছে কি ওপেন। দুইটাই আমার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে কি ফুললি স্পেসিফিক, যে আমি এটাই করতে চাই, অন্য কোনো কিছু করতে চাই না। আর প্ল্যাটফর্মটা হচ্ছে কি ওপেন, আমি চাইলে ওখানে একাধিক 2, 3, 4, 5টা ডেভেলপমেন্ট চালাতে পারবো। এটা এর জন্য ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্মটা আলাদা করা, হ্যাঁ। তারপর স্টোরেজ আছে এবং হোস্টিং আছে। তো প্ল্যাটফর্ম, স্টোরেজ আর হোস্টিং এগুলো হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফোকাস, মিনস এখানে আমার ইকুইপমেন্ট কি কি আছে এগুলোর উপর বেশি ফোকাস করে। আর অ্যাপ্লিকেশনটা কি করে, আমি কি সার্ভিসটা পাচ্ছি ওটার উপর বেশি ফোকাস করে, হ্যাঁ। So basic characteristics একটু আগে আমরা এগুলা দেখছি। No need to know the term of underlying detail of infrastructure or application infrastructure with the infrastructure application with the infrastructure via the APIs. So আপনার যে
আন্ডারলাইন ইনফ্রাস্ট্রাকচার অথবা অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, ইন্টারফেস আছে, এগুলা আপনার জানার কোনো প্রয়োজন নাই ওর পিছনে কি আছে। শুধুমাত্র আপনার একটা এপিআই দিয়ে কানেক্ট করে এটাকে কাজ করতে পারবেন। হ্যাঁ, আর কি আছে, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি আছে। হ্যাঁ, so utilization of resources of all kinds of CPU. So আপনি কতটুকু সিপিইউ চাচ্ছেন, কতটুকু স্টোরেজ চাচ্ছেন, কতটুকু সার্ভার ক্যাপাসিটি চাচ্ছেন, লোড ব্যালেন্সিং কিরকম চাচ্ছেন, ডেটাবেস কিরকম চাচ্ছেন, এই সব কিছু আপনি ফুললি কাস্টমাইজ করে নিতে পারবেন। পে অ্যাজ মাচ অ্যাজ ইউজড অ্যান্ড নিডেড। হ্যাঁ, যতটুকু আপনি ইউজ করবেন। সেই কথাগুলো আমরা এর আগে পড়ছি, আবার একটু রিপিট হচ্ছে। Cloud are transparent to the user and application. They can be built in multiple ways. Cloud কি, এটা ব্র্যান্ডেড প্রোডাক্টস হইতে পারে, প্রোপ্রাইটারি ওপেন সোর্স হইতে পারে, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারের মিক্সচার হইতে পারে, অথবা জাস্ট অফ দ্য শেলফ পিসিও হইতে পারে। In general, they are built on cluster of PC servers and off-the-shelf component, plus open source software combined in in-house application and system software. So normally এটা কি হয়, বিভিন্ন cluster of PC servers, মানে অনেকগুলা পিসি কে একসাথে করে ওপেন সোর্স একটা সফটওয়্যারকে কম্বাইন করে এটা প্রোভাইড করা হয়। ওপেন সোর্স মিনস হচ্ছে কি, আপনি যে কোনো ধরনের কাজ যাতে আপনি করতে পারেন ওখানে। So SaaS is a model of software development where a application is hosted as a service provider to the customer across the internet. So এই SaaS সম্বন্ধে একটু আগে তো অনেক কথাবার্তা বললাম। হ্যাঁ, তো SaaSটা হচ্ছে কি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল, যেটা কি হয়, একটা অ্যাপ্লিকেশন দেয় এবং এটা কাস্টমারকে একটা সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, থ্রু দ্য ইন্টারনেট। সার্ভিসটা যদি প্রোভাইড না করে তাহলে কিন্তু আবার SaaS will not be a SaaS, এটা আবার অন্য ডেফিনিশন হবে। SaaS elevated to the burden of software maintenance support. তো SaaS কি করে, এই সফটওয়্যার মেইনটেনেন্স আর সাপোর্টের যেসব ঝামেলা আছে এটাকে সরায় দেয়, বাট ইউজার লিঙ্কুইশ কন্ট্রোল ওভার সফটওয়্যার ভার্সন অ্যান্ড রিকোয়ারমেন্টস। ইউজারের কিন্তু এই কন্ট্রোলটা থাকে, সফটওয়্যার ভার্সন অ্যান্ড রিকোয়ারমেন্টস এর উপর কিন্তু ইউজারের কন্ট্রোল থাকে, বাট ওর সফটওয়্যার মেইনটেনেন্স এবং সাপোর্ট নিয়ে কিন্তু সাসের জন্য কোনো টেনশন করতে হয় না। ফর এক্সাম্পল, লাইক এক্সেল যখন আপনি ইউজ করতেছেন, এক্সেল ইউজ করার সময় কারণে কি হয়, আপনি যখন নতুন ভার্সন আসতেছে, নতুন অপারেটিং সিস্টেম আসতেছে, নতুন ভার্সন আসতেছে, নতুন বাগ ফিক্স আসতেছে, এগুলার জন্য আপনাকে কি করতে হয়, সফটওয়্যারটাকে আবার আপডেট করতে হয়, কন্টিনিউয়াসলি আপডেট করতে হয়, কয়েকদিন পর পরে আপডেটস আসে এবং এই আপডেটস গুলো আপনাকে করতে হয়। এটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন গুলো থাকে, কিন্তু সাস সফটওয়্যারের মধ্যে কিন্তু এটা আপনার প্রয়োজন নাই। এটা ওরা ওদের এখান থেকেই মেইনটেনেন্স এবং আপডেটস যা যা করার ওরা ওদের ওখান থেকেই আপডেটস এবং মেইনটেনেন্স করে রাখে। কিন্তু যদি ভার্সন চেঞ্জ হয় কোনো, ফর এক্সাম্পল আজকে আসে হচ্ছে গিয়ে ভার্সন 15, ভার্সন 15 থেকে ভার্সন 16 এ যখন যাচ্ছে, তখন দেয়ার ইজ এ র্যাডিক্যাল চেঞ্জ। ধরেন সফটওয়্যারের ইন্টারফেসে ইউআই তে চেঞ্জ আসতেছে, অ্যাক্টিভিটি ফাংশনস এ চেঞ্জ আসতেছে, এগুলো যখন আসে তখন কিন্তু আপনার হাতে, ইউজারের হাতে কন্ট্রোলটা থাকে। ইউজার কি 15 থেকে 16 এ যেতে চায় নাকি চায় না। সো এই ধরনের ইয়েগুলো থাকে। আবার ওরা একটা টাইম ফ্রেমও দেয়, কিছু কিছু সাস প্রোভাইডার একটা টাইম ফ্রেম দেয় যে 6 মাস 1 বছর পর তোমাকে এখানে মাইগ্রেট করতে হবে। সো ইউ গেট লার্ন ইনটু দ্যাট থিং, তো তোমাকে পরের ভার্সনটায় যেতে হবে। The terms that are used in this software includes platform as a service and infrastructure. একটু আগে আপনাদের যেটা বললাম যে সাস যখন আপনি নিবেন তখন এখানে অটোমেটিকলি এই প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটাও নেওয়া হয়ে যায়। একটু আগে আপনাদের ভার্চুয়ালাইজেশনের কথা বলতেছিলাম। ভার্চুয়ালাইজেশন কি? An abstraction of execution environment that can be made dramatically available to authorized client by using well-defined protocol, resource quota and software configuration. তো ভার্চুয়ালাইজেশনটা কি? একটা অ্যাবস্ট্রাকশন অফ এক্সিকিউশন এনভায়রনমেন্ট, মিন্স এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেটা কিনা অথরাইজ ক্লায়েন্ট যে থাকে তার প্রোটোকল, যেটা তার যে ডিফাইন্ড প্রোটোকল থাকে, ওই ডিফাইন্ড প্রোটোকলের আন্ডারে একটা এক্সিকিউশন এনভায়রনমেন্ট তৈরি করে। কঠিন হোসেন কথাটা আমি জানি না,
আমার যতটুকু দরকার, আমার যে ধরনের একটা এনভায়রনমেন্ট দরকার, যতটুকু দরকার, ভার্চুয়ালাইজেশন কি করে ওই অনুযায়ী একটা এনভায়রনমেন্ট আমাকে তৈরি করে দেয়। তো এর মধ্যে কি থাকে, রিসোর্স কোটা, মানে আমার কি কি রিসোর্স থাকবে, রিসোর্সের কোটা, যেমন সিপিইউ কতটুকু হবে, মেমোরি কতটুকু হবে, এই জিনিসগুলো রিসোর্স কোটাগুলো আমাকে সেট করে দিতে হয়, ডিফাইন করে দিই আমি রিসোর্স কোটা প্রোটোকল গুলো, তো সেগুলা হবে। এবং আরেকটা কি থাকে, সফটওয়্যার কনফিগারেশন, এখানে অপারেটিং সিস্টেম কি হবে, কিংবা এই এই যে আমি এনভায়রনমেন্টটা তৈরি করলাম, এই এনভায়রনমেন্টের মধ্যে কি চলবে। সো ইমপ্লিমেন্টেশন অফ ভার্চুয়াল মেশিনস, হ্যাঁ, ভার্চুয়াল মেশিনস, abstraction of a physical host machine, hypervisor, interceptor, and emulator instruct from VMs and allow management of VMs, VMware and Zen. So এটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেশিনস কি করে, ওই যে এনভায়রনমেন্টটা তৈরি করতেছে, এটা কি করে, একটা ফিজিক্যাল হোস্ট মেশিনের মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করে, যে একটা ফিজিক্যাল মেশিন, ভার্চুয়ালাইজেশন কিন্তু কোনো ফিজিক্যাল মেশিন ছাড়া কিন্তু ভার্চুয়ালাইজেশন পসিবল না, কিন্তু একটা ফিজিক্যাল মেশিনের মধ্যে সে কি করতেছে, মাল্টিপল ভার্চুয়াল মেশিন তৈরি করতেছে। তো এটার মেইন হোস্ট একটা ফিজিক্যাল মেশিন থাকতে হবে, এবং এটা কি করে, একটা ইন্টারসেপ্টর মাধ্যমে কাজ করে। সো খুব ওয়াইডলি ইউজ কিছু ভিএম সফটওয়্যার আছে, ভার্চুয়াল মেশিন সফটওয়্যার আছে, এর মধ্যে খুবই ইউজফুল হচ্ছে গিয়ে ভিএমওয়্যার, প্রচুর লোকজন ইউজ করে, জেন আছে, এরকম আরো অনেক ভার্চুয়াল মেশিন সফটওয়্যার আছে। ভার্চুয়ালাইজেশন কিংবা ভার্চুয়াল মেশিনটা কি বুঝতে পারছি আমরা, বুঝছি কিছু নাকি বুঝি নাই? স্যার বুঝতে পেরেছি। বুঝছি, আচ্ছা। VMটা allows multiple virtual machines to run ভাই একটু on a আরেকবার শুধু বোঝানো যাবে? হ্যাঁ? আরেকবার একটু বোঝানো যাবে স্যার শর্টলি? এই যে এই অংশটুকু বুঝলে আমার মনে হয় আপনারা ভালো মতন বুঝে যাবেন। হ্যাঁ, VM technology allows multiple virtual machines to run on a single physical machine. সো আমার কিন্তু একটু আগে যেটা বলতেছিলাম যে একটা হোস্ট ফিজিক্যাল মেশিন থাকা লাগবে, তো এখানে এই কথাটা বলছে যে VM টেকনোলজি যখন কাজ করে, সে কি করে মাল্টিপল ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারে, কিন্তু একটা ফিজিক্যাল মেশিন মিনিমাম থাকতেই হবে। সো এখানে যদি আপনার ছবিটা দেখেন, ছবির নিচে দেখবেন যে হার্ডওয়্যার, হ্যাঁ, হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেশিন, হ্যাঁ, মিনস আপনার যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার। তো আমি কি করলাম, একটা এমুলেটর দিলাম, ভার্চুয়াল মেশিন মনিটর কিংবা হাইপারভাইজর এমুলেটর দিলাম। এই এমুলেটরটা ধরেন একটা সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যারটা কিরকম সফটওয়্যার, লাইক এক্সেল, পাওয়ার পয়েন্ট, যে ধরনের সফটওয়্যার থাকে না, এই ধরনের একটা সফটওয়্যার, দ্যাট ইজ কল, এদের নাম আছে, কি কি নামে আছে, জেন আছে, ভিএমওয়্যার আছে, ইউএমএল আছে, ডেনিয়াল আছে, হ্যাঁ, এই ধরনের সফটওয়্যার। তো ধরেন আমরা ভিএমওয়্যারটা যদি আমরা নেই, আমরা একটা ভিএমওয়্যার সফটওয়্যার আমার ফিজিক্যাল মেশিনের মধ্যে ইনস্টল করলাম, ইনস্টল করে ওই ভিএমওয়্যার সফটওয়্যার থেকে আমি কনফিগারেশনটাকে সেট করলাম যে আমার এখন এখানে 3টা ভার্চুয়াল মেশিন দরকার। উপরের দিকে দেখেন যে 3টা ভিএম, দেখেন নিচে লেখা আছে ভিএম ভিএম ভিএম, বুঝতেছেন কি এটা, দেখতেছেন? এই যে এখানে একটা ভিএম, এখানে একটা ভিএম, এখানে একটা ভিএম, হ্যাঁ, ভিএম মিনস হচ্ছে ভার্চুয়াল মেশিন। তো আমি কি করলাম, একটা হার্ডওয়্যারের মধ্যে একটা এমুলেটর দিয়ে 3টা ভিএম তৈরি করলাম। এই 3টা ভিএম এর মধ্যে আমি 3টা অপারেটিং সিস্টেম দিলাম, একটার মধ্যে দিলাম লিনাক্স, আরেকটার মধ্যে দিলাম নেট বিএসডি, আরেকটা দিলাম উইন্ডোজ। এবং এই লিনাক্স যখন আমি দিলাম, লিনাক্সের মধ্যে লিনাক্স বেস অ্যাপ চালাচ্ছি আমি, আমি নেট বিএসডি এর মধ্যে আমি নেট বিএসডি বেস অ্যাপ চালাচ্ছি, এবং উইন্ডোজ এর মধ্যে উইন্ডোজ বেস অ্যাপ চালাচ্ছি। সো এই যে ভার্চুয়াল মেশিন গুলো, 3টা কম্পিউটার, আমি এখন 3টা কম্পিউটার চালাচ্ছি, একটা লিনাক্স, একটা উইন্ডোজ, একটা নেট বিএসডি, হ্যাঁ, এই যে 3টা কম্পিউটার চালাচ্ছি আমি, কিন্তু আমার হার্ডওয়্যার কিন্তু একটাই, ফিজিক্যাল মেশিন কিন্তু আমার একটাই, কিন্তু আমি থ্রু ভার্চুয়ালাইজেশন আমরা এই 3টা মেশিন চালাচ্ছি। সো ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যখন আমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস কিংবা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কিংবা সফটওয়্যার এজ এ সার্ভিস নেই, তো এই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে একটা ফিজিক্যাল মেশিন আছে, একটা মাল্টিপল ফিজিক্যাল মেশিন আছে, এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে, যেটা কিনা আমরা জানি না কোথায় আছে, কিভাবে আছে, বাট ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা আছে। সো ওই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমের মধ্যে এরকম অনেকগুলো, আমি যখন একটা যখন ইনফ্রাস্ট্রাকচার নেই কিংবা একটা প্ল্যাটফর্ম নেই কিংবা সফটওয়্যার নেই, তখন এই ধরনের একটা ভিএম তৈরি করে, ভার্চুয়াল মেশিন তৈরি করে ওই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। আমি একটা তৈরি করি, আপনি একটা তৈরি করেন, সে আরেকটা তৈরি করে,
মানে যতজন নেয় ততজন প্রত্যেকেই একটা একটা করে এরকম ভিএম তৈরি করে। সো এই ভিএম গুলো কি করে, আমার কনফিগারেশন, আমার পছন্দ মতো কনফিগারেশন অনুযায়ী ওখানে কনফিগারেশন সেট করে আমাকে ইউজ করতে দেয়। কিছুটা কি বুঝতে পারছি এখন? স্যার ব্যাপারটা কি এরকম যেমন যে স্যার আমরা যে এখন যে কলে আছি, আপনি হোস্টিং করতেছেন, আপনার কাছে আমরা বাকি সবাই যে অ্যাটেন্ডেন্স হিসাবে আছি, এরকমই এই যে না মানে না না, আপনার এরকম অধীনের না, কি আমরা এরকম না। হুম, আপনার ভিএমআর আমরা- চালাচ্ছেন কখন কেউ? আহ, না স্যার। স্যার VMware ইমুলেটর ইউজ করছি স্যার অ্যান্ড্রয়েড ওএস চালানোর জন্য উইন্ডোজ। এমুলেটর ইউজ করছেন না, অ্যান্ড্রয়েড কাইন্ড অফ এরকম। একটু ইজি করি আপনাদের জন্য, উইন্ডোজ তো চালাচ্ছেন আপনারা, ঠিক না? জি স্যার। উইন্ডোজ চালাচ্ছেন। তো উইন্ডোজের মধ্যে একটা আপনি কমান্ড প্রম্পট নামে একটা জিনিস আছে, চালাচ্ছেন কখনো? স্যার এটা ঢুকেছি স্যার, কিন্তু মানে সিএমডি কালো রঙের একটা স্ক্রিন আসে, জি স্যার। লিখে 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 করতে হয়, দেখছেন কখন আপনার এটা? জি স্যার। এটা দেখি। তো ধরে নেন উইন্ডোজ যেটা আপনি চালাচ্ছেন সেটা একটা কম্পিউটার, আর ওই যে কমান্ড প্রম্পট চালাচ্ছেন এটা আরেকটা কম্পিউটার। একই কম্পিউটারের মধ্যে কিন্তু দুইটা কম্পিউটার, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? এরকম যদি আমি আরো 3-4টা এরকম করি, তাহলে একই কম্পিউটারের মধ্যে 3-4টা কম্পিউটার থাকবে না? জি স্যার। ফিজিক্যাল মেশিন তো একটাই। তো জি স্যার। ক্লাউড কম্পিউটিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে কি, এটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম থাকবে একটা, কিন্তু অনেকগুলো এরকম ভার্চুয়াল মেশিন থাকবে, মানে অনেকগুলা কম্পিউটার থাকবে একটা ফিজিক্যাল মেশিনের মধ্যে। সো এই ফিজিক্যাল মেশিনের মধ্যে অনেকগুলো কম্পিউটার যখন চালাতে হয় তখন একটা এমুলেটর, কিংবা একটু আগে যেটা বলছে এমুলেটর কিংবা হাইপারভাইজার সফটওয়্যার ইউজ করা হয়। ইউজ করে এই কম্পিউটারের যে রিসোর্সটা আছে এই রিসোর্সটাকে এই অনেকগুলা মেশিনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, যাতে অনেকগুলো মেশিন এটা চালাতে পারে, এক একজন এক একটা চালাতে পারে। এখন কি কিছুটা ক্লিয়ার নাকি? জি স্যার। আপনার লিনাক্স চালাইছেন কেউ কখনো, লিনাক্স কিংবা ম্যাক কিংবা অন্য কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম চালাইছেন কি? না স্যার, জাস্ট উইন্ডোজ। উইন্ডোজ, শুধু উইন্ডোজ চালাইছেন, অন্য কোনো অপারেটিং সিস্টেম চালান নাই? তো মাল্টিপল অপারেটিং সিস্টেম চালাচ্ছেন তার জন্য বুঝতে সুবিধা হচ্ছে। যখন একই কম্পিউটারের মধ্যে আমার উইন্ডোজও আছে, ম্যাকও আছে, লিনাক্সও আছে, আমার তিনটাই চালানো দরকার, কিন্তু আমি কি তিনটার জন্য তিনটা কম্পিউটার কিনবো? না, একটা দিয়ে চলবে। একটা দিয়ে চলবে। একটাতে কিভাবে চলবে? এই যে ভিএম, এই ভিএম দিয়ে আমি চালাতে চুজ পারবো, করে করে চালাতে পারবো। ইউজ করে চালাতে পারবো। ক্লিয়ার? একই কম্পিউটারের মধ্যে। জি স্যার, ওকে, ঠিক আছে। ফিজিক্যাল মেশিন থাকবে একটা, কিন্তু চলবে মাল্টিপল সিস্টেম। ওকে, জি স্যার। অ্যাডভান্টেজ অফ ভার্চুয়াল মেশিনের অ্যাডভান্টেজ গুলা কি কি? রান অপারেটিং সিস্টেম ওয়্যার ফিজিক্যাল হার্ডওয়্যার ইজ আনএভেলেবল। মানে যারা ডেভেলপমেন্টে কাজ করে, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, তারা এই এই জিনিসগুলোকে খুব বেশি কাজে লাগায়, কিংবা এই ধরনের ইয়েগুলোকে খুব বেশি করে ইউজ করে আর কি। সো এখানে ও বলছে রান অপারেটিং সিস্টেম দ্যাট ওয়্যার ফিজিক্যাল হার্ডওয়্যার ইজ আনএভেলেবল। সো আমি যদি এখন ওই যে একটা সফটওয়্যার বানাই, যেটা কিনা আমি যখন একটা সফটওয়্যার বানাবো, যে কোনো একটা সফটওয়্যার, ধরেন আপনি এক্সেল চালাচ্ছি, হ্যাঁ, এক্সেল সফটওয়্যারটা উইন্ডোজে চলতেছে। এখন এই সফটওয়্যারটা শুধু সবাই উইন্ডোজে চালাবে তা তো না, সে তো লিনাক্সও চালাতে পারে, কেউ ম্যাকেও চালাতে পারে, ঠিক না? তো এই জন্য আমাকে কি করতে হবে, আমি যখন সফটওয়্যারটা বানাবো তখন ওই যে অন্যান্য অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম আছে ওগুলোতে আমাকে টেস্ট করতে হবে। সো অন্য অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মে যখন আমরা টেস্ট করবো কিংবা অপটিমাইজ করবো, যেমন যেমন আপনার একটু ইজি করি আপনাদের জন্য, আপনারা তো ক্রোম চালাচ্ছেন, গুগল ক্রোম চালাচ্ছেন না? জি স্যার। গুগল ক্রোম ওয়েব ওয়েব মানে ওয়েব ব্রাউজার গুগল ক্রোম চালাচ্ছেন, ফায়ারফক্স চালাচ্ছেন, ফায়ারফক্স জি স্যার। ফায়ারফক্সও চালাচ্ছেন, গুগল ক্রোমও চালাচ্ছেন। তো যখন এই যে ওয়েবসাইট ডেভেলপাররা কাজ করে, ফায়ারফক্সটা এক ধরনের প্ল্যাটফর্ম, আবার গুগল ক্রোমটা এক ধরনের প্ল্যাটফর্ম। দেখবেন যে মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইট দেখায় যে এখানে আমার এটা ভালো কাজ করবে না, তুমি এটা গুগল ক্রোমে ইউজ করো, কিংবা ওখানে লিখে আসে যে ফায়ারফক্সে ইউজ করো, ফায়ারফক্স এটা বেটার কাজ করবে, ভালো কাজ করবে। এরকম দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে দেখায়, আমি জানি না আপনারা দেখছেন কিনা কখনো। তো যখন এই ওয়েবসাইট যখন বানায় তখন ওই ওয়েবসাইট ডেভেলপার যারা আছে তারা এই ধরনের যতগুলো প্ল্যাটফর্ম আছে, ধরেন মোবাইলেও আমি ব্রাউজ করি, মোবাইলের মধ্যেও আছে,
আবার আমি কম্পিউটার মধ্যে ডেস্কটপ কম্পিউটার ব্রাউজ করি, আমি ল্যাপটপে ব্রাউজ করি, এখন তো অনেকে ঘড়িতেও ব্রাউজ করে। So, এই যে অনেকগুলা প্ল্যাটফর্মে ব্রাউজ করতেছে, এই সবগুলো প্ল্যাটফর্মে তো অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ হচ্ছে গিয়ে এটাকে ফিজিবল কিনা, সবগুলো প্ল্যাটফর্মে একই রকম ডেটা দেখাচ্ছে কিনা, এই ডেটাগুলা বোঝার জন্য সবগুলো প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো এই জন্য ডেভেলপাররা কি করে, এই সবগুলো প্ল্যাটফর্মেই ঢুকে ঢুকে দেখে যে আমার এখানে ঠিক মতন কাজ করতেছে কিনা। তো এরকম সফটওয়্যারটাও কি করে, যখন ডেভেলপ করে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা টেস্ট করে। তো এখন যে এরকম বিভিন্ন অপারেটিং সিস্টেমে টেস্ট করবে, টেস্ট করার জন্য তো ওর এতগুলো কম্পিউটার সবসময় রাখা সম্ভব হয় না। তখন সে কি করে, এই ফিজিক্যাল একটা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম চালায়। তো এই জন্যই বলছে ভার্চুয়াল মেশিনের যেই মেইন অ্যাডভান্টেজ, সেটা কি করে, রান অপারেটিং সিস্টেম ওয়্যার ফিজিক্যাল হার্ডওয়্যার ইজ আনঅ্যাভেলেবল। মানে আমার ফিজিক্যাল হার্ডওয়্যার নাই, আমার এখন একটা অপারেটিং সিস্টেম চালাতে হবে, এর জন্য আমি চাইলে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে ওই অপারেটিং সিস্টেমটা চালাতে পারি। আমরা এই ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আপনার মোবাইলের মধ্যেও উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানো সম্ভব। বুঝতে পারছেন? উইন্ডোজ আপনার মোবাইলের মধ্যে চালান, অ্যান্ড্রয়েড চালাচ্ছেন তাই না? ওখানে আপনি উইন্ডোজও চালাতে পারবেন, অ্যাপেলের আইওএসও চালাতে পারবেন। বুঝতে পারছে কি? মোবাইলের মধ্যে, হ্যাঁ, থ্রু এই ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, শুধু ভার্চুয়াল মেশিনের কনফিগারেশনটা সেট করে দিতে হবে যে এই কনফিগারেশনে আমি চালাতে যাচ্ছি। easier to create machines and backup machines. তো ভার্চুয়াল মেশিনের মধ্যে খুব কি একটা সফটওয়্যার মাধ্যমে যেতে হয়, খুব ইজিলি আমি একটা করে মেশিন তৈরি করতে পারি, আবার ব্যাকআপ মেশিনসও তৈরি করতে পারি। সফটওয়্যার টেস্টিং ইউজিং ক্লিন ইনস্টলস অফ অপারেটিং সিস্টেম এন্ড সফটওয়্যার। সো সফটওয়্যার টেস্টিং করার সময় আমার অনেক সময় ক্লিন অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়। তো আমার এখন যে উইন্ডোজটা আমি চালাচ্ছি, এই উইন্ডোজটা তো আমি অনেক দিন ধরে চালাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের বাগস আছে, বিভিন্ন ধরনের ভাইরাস আছে, বিভিন্ন ধরনের ডেটা লস আছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা ক্লিন নিউ অপারেটিং সিস্টেম লাগবে। কিন্তু এখন যদি আমি এটাকে মুছে আমি আবার নতুন করে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, সেক্ষেত্রে কি হবে, আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, এবং আমার যেই কনফিগারেশন গুলো সেট করা আছে, এই কনফিগারেশন গুলো আবার নতুন করে করতে হবে। এই জন্য আমি কি করবো, একটা ভিএম একটা ভার্চুয়াল মেশিন করে আমি কি করলাম, একটা ক্লিন অপারেটিং সিস্টেম উইন্ডোজের মধ্যে আরেকটা উইন্ডোজ দিলাম, দিয়ে আমি সফটওয়্যারটা টেস্ট করে নিলাম। এমুলেট মোর মেশিনস দেন ফিজিক্যালি অ্যাভেলেবল। এর তখন এই কথাটাই বললাম যে ফিজিক্যাল মেশিন আছে একটা, কিন্তু আমি অনেক অনেক মেশিন তৈরি করে ফেলতে পারবো। টাইম শেয়ার লাইটলি লোড সিস্টেম অন ওয়ান হোস্ট। ডিবাগ প্রবলেমস, হ্যাঁ, ইজি মাইগ্রেশন অফ ভার্চুয়াল মেশিনস, শাটডাউন নিডেড অর নট। মানে ভার্চুয়াল মেশিন কিন্তু আমার শাটডাউন টাটডাউন কোনো কিছু করা লাগে না। হ্যাঁ, রান লিগেসি সিস্টেম, মানে আমি লিগেসি সিস্টেম হচ্ছে কি, আমার যে ওল্ড সিস্টেম আছে, ওই ওল্ড সিস্টেমটা আমি চালালাম, কোনো একটা টেস্টিং দরকার, আমি নতুন একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে টেস্ট করলাম, ওটার মধ্যে সব করলাম, ওটা সব নষ্ট হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, সমস্যা নেই, ওটাকে বাদ দিয়ে দিলাম, আমি নতুন করে একটা ভার্চুয়াল মেশিন করলাম। আমার যে লিগেসি সিস্টেম, আমার যে অপারেটিং সিস্টেম যেটা ইউজ করতেছি, রেগুলার ইউজ করতেছি, এটাতে আমি হাত দিলাম না, এটা কিছুই হলো না। বুঝতে পারছি কি ভার্চুয়াল মেশিনটা, ভার্চুয়ালাইজেশনটা? ভার্চুয়াল মেশিন বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। কারো বোঝার কোনো জায়গায় কোনো গ্যাপ আছে যে ভার্চুয়াল মেশিন আসলে কি? সো ক্লাউড কম্পিউটেশন এ ভার্চুয়াল মেশিনের একটা ওতপ্রোত ভাবে জড়িত ভাবে কি, ক্লাউড কম্পিউটিং এর মধ্যে কাজ করার একটা বড় স্কোপ হচ্ছে কি ভার্চুয়াল মেশিনস। ভার্চুয়াল মেশিন ছাড়া কিন্তু ক্লাউড কম্পিউটিংটা কাজ করবে না, কারণ ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যে আমার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম গুলো থাকে, ওগুলোর মধ্যে আমরা যখন অ্যাজ এ সফটওয়্যার এজ এ সার্ভিস কিংবা প্ল্যাটফর্ম এর সার্ভিস কিংবা ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস নেই, তখনই একটা ভার্চুয়াল মেশিন আমার জন্য সেপারেটলি সে ক্রিয়েট করে, যাতে আমি ওই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমের মধ্যে আরো যত ইউজার আছে
আরো যত ক্লাউড কম্পিউটিং বা সার্ভিস ইউজার আছে তাদের কোনো ইন্টারাপশন না হয়। আমি নিব একটা ভার্চুয়াল মেশিন, আমি ইউজ করব, আমার শেষ, আমি ওটাকে বন্ধ করব যখন ওই ভার্চুয়াল মেশিনও ডিলিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার সব ডাটা চলে যাবে। ওকে, এবং এটা অন্য যেসব ইউজার থাকবে তাদের কোনো হ্যাম্পার করবে না। বুঝছি ক্লাউড কম্পিউটিং এবং ভার্চুয়াল মেশিনের সাথে সম্পর্কটা কি বুঝতে পারছি কিছুটা। ক্লাউড কম্পিউটিং এন্ড হোয়াটস দ্য পারপাস এন্ড বেনিফিট, হ্যাঁ মানে ক্লাউড কম্পিউটিং এর পারপাসটা কি এবং বেনিফিটটা কি। আমরা এতক্ষণ যেগুলো পড়ছি ওর মধ্যে ম্যাক্সিমামই আমাদের কভার হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট আমরা একটু পারপাস এন্ড বেনিফিটটা একটু সেপারেটলি দেখতেছি। হ্যাঁ, cloud computing enables companies and applications which are system infrastructure dependent to be infrastructure less. So cloud computing কি করতেছে, কোম্পানি এবং অ্যাপ্লিকেশনকে কি করতেছে, যারা ইনফ্রাস্ট্রাকচার ডিপেন্ডেন্ট তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার লেস করার ব্যবস্থা করতেছে। মিনস আমার কোনো কিছু দরকার নাই, কোনো বিল্ডিং দরকার নাই, কোনো সার্ভার দরকার নাই, কোনো মেশিন দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমি ক্লাউড কম্পিউটিং যদি নেই তাহলে আমার কোনো ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম প্রয়োজন নাই। By using cloud infrastructure, pay as used and on demand, all of us can save in capital and operational investment. So আমি যদি একটা ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম কি করি, ওখানে ওখানে করলে আমার কি হচ্ছে, আমার একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, সেটা টোটাল সেট আপ করার জন্য একটা হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, এবং এটা মেইনটেন্যান্সের জন্য একটা হিউজ অপারেশনাল ইনভেস্টমেন্টও আমার আছে। সো আমি যদি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইউজ করি তখন কি করতে হবে, আমি শুধু যতটুকু ইউজ করবো ততটুকুর জন্য টাকা দিব, যখন দরকার তখন দিব। তার মানে আমি টোটাল ফর এক্সাম্পল আমার যদি 2 মাসের জন্য লাগে কোনো একটা সিস্টেম, আমি যদি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে কি করতে হবে, আমাকে 2 মাস, 5 মাস, 1 বছর, 10 বছর যেটাই ওটা কেন, ওইটা ইগনোর করে আমাকে ফুল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে টু সেট আপ। আবার এটাকে 2 মাসের পরেও আমাকে অপারেশনাল ইনভেস্টমেন্ট থাকবে, মেইনটেন্যান্স ইনভেস্টমেন্ট থাকবে, বিকজ যাতে এই জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। বাট আমি যদি শুধু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে নেই তাহলে কি করবো, 2 মাসের জন্য টাকা পে করবো, 2 মাসে ইউজ করবো, তারপর আমি বন্ধ করে দিবো, আমি আর নিবো না। তাহলে আমার কি লাগবে, আমার ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমও যাবে না এবং অপারেশনাল কোনো ইনভেস্টমেন্টও লাগবে না। Client can put their data on the platform instead of their own desktop PC or their own servers. তো একটু আগে আপনাদের যে গুগল ড্রাইভের কথা বলছি, হ্যাঁ, তো ক্লায়েন্ট কি করতে পারে, তার ডেটা প্ল্যাটফর্মের মধ্যে রাখতে পারে কিংবা সার্ভারে রাখতে পারে, ইনস্টেড অফ দেয়ার ওন পিসি, তার পিসিতে না রেখে, কম্পিউটার মধ্যে না রেখে কিন্তু ওই প্ল্যাটফর্মের মধ্যেই ডেটাগুলো রাখতে পারে। They can put their applications on the cloud and use servers within the cloud to do processing and data manipulation. তাদের অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো সব কিছু কোথায় রাখতে পারে, ক্লাউডে রাখতে পারে, এবং সার্ভারকে ইউজ করতে পারে, এবং ওটার মাধ্যমে প্রসেসিং করতে পারে এবং ডেটা ম্যানিপুলেশনও করতে পারে চাইলে। Why it is becoming a big deal? Using high scale or low cost provider. So এখন এটা কেন একটা বড় বিগ ডিল হয়ে গেছে, কারণ হচ্ছে কি এখন হাই স্কেল এবং লো কস্ট প্রোভাইডার পাওয়া যাচ্ছে। খুব কম খরচে অনেক হাই স্কেল সিস্টেম কিংবা ইনফ্রাস্ট্রাকচার কনফিগারেশন আমরা অ্যাভেল করতে পারতেছি। এনি টাইম অর প্লেস অ্যাক্সেস ভায়া ওয়েব ব্রাউজার, শুধুমাত্র একটা ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট থাকলেই আমি যে কোনো জায়গা থেকে আমি ফর এক্সাম্পল আমি যদি আমার সার্ভার একটা ঢাকাতে একটা সার্ভার থাকে কিংবা আমার একটা ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম থাকে, তাহলে কি হবে, আমি এটা কিন্তু সব জায়গায় নিয়ে যেতে পারবো না, নিয়ে যাওয়া সম্ভব না, পসিবল না, কিংবা যেখানে থাকবে সেখান থেকে বাইরে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। ওটাতে আমার কানেক্ট করার জন্য আমার ইন্টারনেট লাগবে, আবার সব জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে ওটা আমি কানেক্ট করতে পারবো না। কিন্তু ইন ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আমি কি করতে পারবো, এনি টাইম এনি প্লেস এর মাধ্যমে থ্রু ওয়েব ব্রাউজারে আমি কানেক্ট করতে পারবো। র্যাপিড স্কেলেবিলিটি হচ্ছে কি, যখন দরকার তখনই আমি চুজ করে বড় করে ফেলতে পারবো, আর যখন দরকার না তখন আমি চুজ করে কমায় ফেলতে পারবো। ইনক্রিমেন্টাল কস্ট অর লোড শেয়ারিং, সো কষ্ট এরকম, এর জন্য ইনক্রিমেন্টাল হবে এবং লোড শেয়ারিং হবে। ক্যান ফরগেট নিড টু ইউজ
need to focus on local IT. আমার লোকাল আইটির উপরও কোনো ডিপেন্ডেন্সিস প্রয়োজন নাই। আমার লোকাল আইটি সিস্টেমে পুরো টিমই দরকার নাই, টিম দরকার নাই, কোনো কিছু দরকার নাই। If I am using cloud computing. So what are the concerns? Concern হচ্ছে কি পারফরম্যান্স, রিলায়েবিলিটি এন্ড SLS. SLS হচ্ছে কি সার্ভিস লেভেল এগ্রিমেন্টস। এটা হচ্ছে একটা কনসার্ন, পারফরম্যান্স আমি কতটুকু ভালো পাবো এবং কতটুকু রিলায়েবল। So nowadays it becomes very highly performed and reliable. Cloud computing টা এখন অনেক highly performed and reliable হয়ে গেছে। Control of data and service parameter. তারপর application features and choices. Interaction between cloud providers. So আমি যদি মাল্টিপল ক্লাউড প্রোভাইডার কাছ থেকে সার্ভিস নেই, সেক্ষেত্রে ইন্টারাকশন গুলো কি হচ্ছে, একজন সার্ভিস প্রোভাইডারের সাথে একজন সার্ভিস প্রোভাইডার ইন্টারাকশনটা কিভাবে কি হবে না হবে, এটা একটা মেজর কনসার্ন। বাট nowadays it has become more easier. No standard API, mix of swap and REST. Privacy, security and compliance, trust. So privacy এখন nowadays সবচেয়ে বড় কনসার্ন জায়গাটা হচ্ছে কি privacy and security. So though people are telling they are very much secure and privacies are top notch and security is very high, but তারপরে কিন্তু আমরা শুনতেছি যে গুগল সার্ভারের মধ্যে হ্যাক হচ্ছে, ডেটা চুরি হচ্ছে, আমাদের অ্যাপল সার্ভারের মধ্যে ডেটা চুরি হচ্ছে, ডেটা হ্যাক হচ্ছে। হ্যাঁ, so it has become the major concern nowadays. It has become the major issue for cloud computing. So ক্লাউড কম্পিউটিং যে কমার্শিয়াল অফারিংস গুলো দেয়, সার্ভিস প্রোভাইডার যারা আছে এর মধ্যে সবচেয়ে খুবই ওয়াইডলি ইউজ হচ্ছে কি অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অনেকে এটাকে AWS নামে চিনে। তারপর হচ্ছে গো গ্রিড আছে, ট্রিটেরা, ইঞ্জিনিয়ার্ড, অনেক ধরনের এরকম বিহাইভ, এরকম অনেকগুলো ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার আছে যারা কিনা এই ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস গুলা প্রোভাইড করে। এখানে আরো কতগুলো আছে দিছি এখানে, যে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের জন্য কারা কারা দিচ্ছে। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হচ্ছে গিয়ে স্টোরেজ আছে, কম্পিউটার আছে, সার্ভিস ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন ধরনের আছে আর কি। হ্যাঁ, ক্লাউড সফটওয়্যারের মধ্যে কারা কারা দিচ্ছে, প্ল্যাটফর্ম সার্ভিসের মধ্যে কারা দিচ্ছে, এবং সফটওয়্যার সার্ভিসের ক্ষেত্রে কারা কারা দিচ্ছে। এগুলো আমরা ডিটেল বললাম না, এগুলো আপনারা একটু দেখে নিন। নামগুলো জানলে হচ্ছে কি আপনারা যখন ভবিষ্যতে কাজ করবেন, যে আমার একটা স্টোরেজ সার্ভিস দরকার, তাহলে আমি কার কাছ থেকে নিব। হ্যাঁ, কিংবা আমার একটা CRM সফটওয়্যার দরকার, হ্যাঁ, CRM সিস্টেম দরকার, একটা সার্চ বেস CRM সফটওয়্যার দরকার, আমি তার কার কাছ থেকে নিব। হ্যাঁ, তো এগুলোর জন্য আমাদের এই ক্লাউডের সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরটা আমরা একটু দেখলাম। তো ক্লাউড স্টোরেজের মধ্যে আছে কি several web companies are now exploiting the fact that they have data storage capacity that can be hired out others. My concept কোথা থেকে আসছে? হ্যাঁ, allows data storage remotely to be temporarily cached on desktop computers, mobile phones and other internet linked devices. তো ওয়েব সার্ভার কোম্পানি যেগুলো আছে, লার্জ যেসব ওয়েব সার্ভার কোম্পানি আছে, তারা হচ্ছে ডাটা স্টোরেজ ক্যাপাসিটিটাকে একটু ডিফারেন্ট ভাবে ইউজ করতেছে, এবং তারা ডাটা স্টোরেজকে রিমোটলি টেম্পোরারি ক্যাশ করে ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন অথবা ইন্টারনেট লিঙ্ক ডিভাইসের মধ্যে করতেছে। দেখবেন যে আপনারা যখন কম্পিউটার ইউজ করেন, ওই ব্রাউজার যখন ইউজ করেন, ব্রাউজার মধ্যে দেখবেন যে ক্যাশ মেমোরি থাকে, একটা ক্যাশ, তো ক্লিয়ার ক্যাশ, কিংবা মোবাইলের মধ্যে থাকে এগুলা ক্যাশ থাকে। তো ওরা কি করে, এই ওয়েব কোম্পানি কি করতেছে, আমাকে ডাটা স্টোরেজ ক্যাপাসিটিটাকে এনহ্যান্স করার জন্য এই যে মোবাইল ফোন কিংবা আমাদের ডেস্কটপ কম্পিউটার গুলো আছে, এগুলো আমাদের কি করে, ডেটাটাকে ক্যাশ করে টেম্পোরারি রেখে দেয়, যাতে আমার ডাটা ট্রান্সফার কিংবা ডাটা যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ ট্রান্সফার যেটা, এটা কম হয়। এটা ওরা একটা সিস্টেম করছে ক্লাউড স্টোরেজ। অনেক সময় তারা জোন ভিত্তিক
জোন ভিত্তিক আপনারা দেখবেন যে অনেক ডেটা স্টোরেজ কিংবা ক্যাশ স্টোরেজ রাখে জোন ভিত্তিক। ফর এক্সাম্পল আগে যখন আপনারা দেখবেন যে অনেক আগে লাইক স্পেশালি কোভিডের আগে, কোভিডের পর থেকে এটা অনেক বেটার হয়েছে। কোভিডের আগে ধরেন 7-8 বছর আগে তখন দেখবেন যে ইউটিউব কিংবা এই ধরনের স্ট্রিমিং সাইট যেগুলো আছে, হ্যাঁ ভিডিও স্ট্রিমিং সাইট যেগুলো আছে ইউটিউব, নেটফ্লিক্স এগুলা ছাড়লে দেখতেন যে প্রচুর ল্যাগ হইতো, শুধুমাত্র লোডিং 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 এরকম লিখে আসতো। বাট নাও ডেইজ কিন্তু এটা হচ্ছে না। এটা হচ্ছে না কারণ হচ্ছে কি ওরা লোকাল ক্যাশ করে। লোকাল ক্যাশ করে মিনস হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখতেছেন, ফর এক্সাম্পল ইন নেটফ্লিক্সে আপনি একটা ভিডিও দেখতেছেন, এটা ঢাকাতে ধরেন একজন দেখতেছে, তার সিস্টেমের মধ্যে এটা ক্যাশ হয়ে থাকবে। আমি যখন দেখবো তখন ওই ক্যাশ মেমোরি থেকে আবার আমাকে দেখাবে। সো যখন লোকালি এটা ডেটাগুলো ট্রান্সফার হয় কিংবা লোকালি ডেটাগুলা একজন কাছ থেকে একজন দেখে, তখন কি হয় আপনার গ্লোবাল সিস্টেম থেকে মেইন সার্ভারের উপর প্রেশার কম পড়ে, মেইন সার্ভার থেকে ডেটা আসতে যে সময় লাগে ওই সময়টা কম লাগে। তো এই ধরনের একটা মেকানিজমের মাধ্যমে ওরা কাজ করতেছে, যে কারণে ওদের এখন স্টোরেজ, ডেটা ট্রান্সফার রেট এগুলোর ক্ষেত্রে ওরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। এবং দেখবেন যে এখন ইউটিউব কিংবা এই ধরনের ভিডিও স্ট্রিমিং সাইটগুলো যখন দেখবেন খুবই দেখবেন স্মুথলি চলতেছে, কোনো ল্যাগিং নাই, কোনো কিছু নাই। যত হাই এন্ড চালান না কেন আপনি দেখবেন খুব ভালো চলতেছে। ক্লাউড স্টোরেজের মধ্যে একটা খুবই দুইটা আছে, দুইটাই অ্যামাজনের, হ্যাঁ এরা খুবই ওয়েল নোন এক্সাম্পলস। হ্যাঁ সেটা হচ্ছে যে অ্যামাজন ইলাস্টিক কম্পিউটার ক্লাউড EC2 এবং সিম্পল স্টোরেজ সলিউশন S3। এই তিনটা এগুলা ক্লাউড স্টোরেজ সার্ভিস, এরা খুব ভালো এক্সাম্পল হচ্ছে কি আপনার টু প্রোভাইড ক্লাউড স্টোরেজ সার্ভিসেস। এটা অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসেস S3 এর একটা জাস্ট, এটা একটু আগের ডেটা, কারেন্ট ডেটাটা আপনাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। ওদের স্টোরেজ সিস্টেমটা হচ্ছে যে কি আনলিমিটেড স্টোরেজ, মানে ওদের S3 তে কি থাকে আনলিমিটেড স্টোরেজ, মানে আপনি যত খুশি তত ডেটা স্টোরেজ করবেন, কোনো ডেটার কোনো ফিক্সড ইয়ে নাই যে আমাকে 1 টেরাবাইট নিবো, 2 টেরাবাইট নিবো, 5 টেরাবাইট নিবো, এটা না। আপনি যত টেরাবাইট নেন, যত গিগাবাইট নেন, নো প্রবলেম, আনলিমিটেড স্টোরেজ। বাট আপনাকে পে করতে হবে কি, পে করতে হবে হচ্ছে কি 20 সেন্টস পার গিগাবাইট ডাটা ট্রান্সফার। মিনস আপনি যখন ডেটাটাকে আপলোড করবেন এর জন্য দিবেন হচ্ছে গিয়ে 20 সেন্টস, আবার ডেটাটা যখন ডাউনলোড করবেন তখন দিবেন পার গিগাবাইট 20 সেন্টস। আর এই যে স্টোরেজ অবস্থায় থাকতেছে, এই স্টোরেজ অবস্থায় যতদিন থাকবে পার মান্থ যতটুকু ডেটা থাকবে, যদি 1 গিগাবাইট থাকে 1 গিগাবাইটের জন্য 15 সেন্টস, 10 গিগাবাইট থাকলে $1.50, এরকম করে পার গিগাবাইট পার মান্থ স্টোরেজ ইউজ যতটুকু আপনি ইউজ করবেন এটার জন্য 15 সেন্টস করে ওরা চার্জ করে। বুঝছি কি এই জিনিসগুলা? জি স্যার, বুঝতেছি। তারপর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের মধ্যে আপনার অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড, হ্যাঁ এটা একটা ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। এটা কি করতেছে, বিভিন্ন ধরনের আপনার ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দিচ্ছে। এর মধ্যে আপনার কি আছে, আপনার বিভিন্ন ধরনের পিসিস আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের, মানে আপনি যে ধরনের পিসি প্রয়োজন আপনি এই ধরনের পিসি আপনি নিতে পারবেন, মেশিন স্পেসিফিকেশন গুলো আপনি নিতে পারবেন এবং ফেয়ারলি চিপ। এটা ইন্টেল জেন এর মাধ্যমে পাওয়ার্ড ভার্চুয়াল মেশিন, এবং এখানে আপনি প্যারা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে এটা একটা গেস্ট ওএস করে আপনি চালাতে পারবেন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম চালাতে। এখানে নর্মালি লিনাক্স, উইন্ডোজ, ওপেন সোলারিস এই ধরনের অপারেটিং সিস্টেম গুলোকে চালানো যায়। এবং এখানে আপনি একটা ম্যানেজমেন্ট কনসোল পাবেন, ওই কনসোলের মাধ্যমে আপনি এটা কনফিগারেশন বাড়াতে কমাইতে, ইউজার অ্যাক্সেস দেওয়া, এগুলো সবকিছু আপনি করতে পারবেন। এগুলো একটু আমরা এটা দেখি। What are the challenges, opportunities and challenges of cloud computing? The use of cloud
provides a number of opportunities. It enables services to be used without any understanding of their infrastructure. So এটা একটা বড় অপরচুনিটি হচ্ছে গিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন নাই, আপনি ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করতে পারবেন। আবার ক্লাউড কম্পিউটিং works using economies of scale. So it's potentially lowers the outlay expense of startup companies as they would no longer need to buy their own software or servers. So startup কোম্পানির জন্য এটা খুবই একটা ভালো স্কোপ, এটা হাইয়েস্ট ইকোনমিজ অফ স্কেল আপনাকে প্রোভাইড করতে পারে। Cost would be by the on-demand pricing. Vendors and service provider claim cost by establishing an ongoing revenue stream. So আপনি কি করতে পারবেন, আপনি চাইলে এই রেভিনিউ স্ট্রিমের উপর ডিপেন্ড করে আপনি আপনার সার্ভিসটাকে বেটার বা ওটার সঙ্গে বেস করে সার্ভিসটাকে বাড়াতে পারেন, নাকি চাইলে সার্ভিস কস্টটাকে করতে পারেন, অথবা আপনি ভেন্ডর ও সার্ভিস প্রোভাইডার কাছ থেকে কস্ট ক্লেম করতে পারেন, হ্যাঁ, যে আমার রেভিনিউর এত% তোমাকে এই ধরনের সার্ভিস কস্ট দিতে হবে, এইভাবে করেও আপনারা নিতে পারেন যাতে এটা মোর ইকোনমিজ অফ স্কেল অ্যাটেইন করা পসিবল হয়। Data and services stored remotely but accessible from anywhere. এটা তো অনেকবার বলছি আমরা। Those are the opportunities. In parallel, there has been backlash against cloud computing. Cloud computing challenges আছে অনেকগুলা। Use of cloud computing means dependence on others, and the cloud possibly limit flexibility and innovation. So যেহেতু cloud computing dependence হচ্ছে আদারের উপর ডিপেন্ডেন্ট, মিনস অন্য একজনের কাছে নিচ্ছি, এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা মেবি ফ্লেক্সিবিলিটি এবং ইনোভেশনকেও লিমিট করার সম্ভাবনা থাকে কিছুটা। The others are likely to become the bigger internet companies like Google, IBM, who may monopolize the market. So যেহেতু আমরা অন্যের উপর ডিপেন্ডেন্স করতেছি, সে কি করতেছে, আরো বড় হয়ে তারা কি করে বিভিন্ন মনোপলিস্টিক সিচুয়েশন তৈরি করতে পারে। ইতিমধ্যে গুগল একটা মনোপলিস্টিক সিচুয়েশন তৈরি করে ফেলছে, মিনস আমরা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু গুগলের উপর ফুললি ডিপেন্ডেন্ট। আবার গুগলের অন্যান্য যে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার কাছ থেকেও অনেক বেশি এক্সপেন্সিভ। Some argues that this use of supercomputers is a return of the time of mainframe computers that are the PC as a reaction against. So আমরা এই যে এত সুপার কম্পিউটার ইউজ করতেছি, এটা এরকম হতে পারে যে আবার মেইনফ্রেম কম্পিউটার, মিনস বড় এই যে কম্পিউটার আছে এই কম্পিউটারের মধ্যে আমার আবার ব্যাক করতে হতে পারে, মানে শুট করে এগুলা ডেমোলিশ হতে পারে, নষ্ট হতে পারে, প্রবলেম হতে পারে। সো এটাও একটা আছে। Security cloud could proven be a big issue. It's still unclear how safe outsourced data is, and when using these services, ownership of data is not always clear. So এটা একটা বড়, ওই যেটা আমি বলতেছিলাম যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে সিকিউরিটি আসলে কতটুকু, এবং এই যে ক্লাউড সার্ভিসের মধ্যে যে ডেটাগুলো রাখা হচ্ছে এই ডেটার ওনারশিপ আসলে কার, হ্যাঁ, এটাও সবসময় ক্লিয়ার থাকে না। There are also issues relating to policy and access. If data is stored abroad, whose policy do you adhere to? মানে এখানে পলিসি লেভেলেও কিছু ইস্যু আছে। যেমন আমি যদি ডেটা স্টোর করি বাইরে, আমি বাংলাদেশে আছি কিন্তু বাইরে ডেটা স্টোর করতেছি, তাহলে কার পলিসি আমি এখানে মেনে চলবো? বাংলাদেশের আইটি ল, নাকি আমার যদি ডেটাগুলো আমেরিকা থাকে তাহলে আমেরিকারটা আমি মেনে চলবো? এই ধরনের কিছু চ্যালেঞ্জ আছে। What happens if the remote server goes down? যে কখনো রিমোট সার্ভারটা goes down হয়, যদিও এই ধরনের এক্সাম্পল নাই বললেই চলে, বাট কখনো যদি রিমোট সার্ভার ডাউন হয় তাহলে কি হবে? How you will then access files? তাহলে আপনি কিভাবে করে ফাইলগুলো অ্যাক্সেস করেন? There have been cases of users being locked out of accounts and losing access of data. So অনেক সময় ইউজার অ্যাকাউন্ট লক হয়ে যায় এবং ডাটা অ্যাক্সেস মিস হয়। এই ধরনের কেসেস কিছু আছে। অ্যাডভান্টেজেস গুলো তো আমরা বলছি কি অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ,
লো কম্পিউটার কস্ট একটা বড় অ্যাডভান্টেজ, ইমপ্রুভ পারফরমেন্স, সফটওয়্যার রিডিউস সফটওয়্যার কস্ট, হ্যাঁ, ইনস্ট্যান্ট সফটওয়্যার, ইমপ্রুভ ডকুমেন্ট ফরম্যাট ক্যাপাবিলিটি, হ্যাঁ, আনলিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি, ইনক্রিজ ডেটা লেভেল। এগুলো আমি ডিটেল বললাম না, হ্যাঁ, ক্লাসটা শেষ করে দিব, ডিটেল বলছি। ইউনিভার্সাল ডকুমেন্ট অ্যাক্সেস অ্যান্ড লেটেস্ট ভার্সন অ্যাভেলেবিলিটি, এগুলো হচ্ছে গিয়ে সব ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন অ্যাডভান্টেজ। এগুলো ডিটেল বলার দরকার আছে কি না? মোটামুটি যা করছি এখানে মোটামুটি সবগুলো আমরা কভার করছি আর কি। ইজিয়ার গ্রুপ কোলাবোরেশন, ডিভাইস ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, ডিভাইস ইন্ডিপেন্ডেন্সটা কি বুঝি, মানে আমরা চাইলে যে কোনো ডিভাইস থেকেই কিন্তু চালাইতে পারবো, এটার জন্য কিন্তু স্পেসিফিক কারণ কোম্পানি চালানোর জন্য কোনো ডিভাইস স্পেসিফিকেশন প্রয়োজন নাই। ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু আমরা দেখি। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং হচ্ছে যে requires a constant internet connection. So cloud computing is impossible if you cannot connect to the internet. So একটা বিশাল বড় disadvantage. Since you use the internet to connect both your application and document, if you do not have an internet connection, you cannot access anything, even your own document. A dead internet connection means no work, and in area where internet connections are few or inherently unreliable, this could be a deal breaker. তো আমরা এখানে ক্লাউড কম্পিউটিং এর বেসিকটা হচ্ছে কি ইন্টারনেট। ইন্টারনেট যদি না থাকে কোনো কারণে, ইন্টারনেট যদি ডাউন থাকে, ইন্টারনেটের অ্যাক্সেস আপনি না পান, কিংবা কানেকশনের অবস্থা খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ক্লাউড কম্পিউটিং এর কোনো ডেটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কোনো ডেটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কোনো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন না, কিছু চালাতে পারবেন না। এটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ ক্লাউড কম্পিউটিং। Does not work well in low speed connection. একটা লো স্পিড কানেকশনে কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিংটা ভালো কাজ করে না, যদিও এখন লো স্পিড কানেকশন খুব একটা নাই, but such as that found in dial-up services makes cloud computing painful at best, often impossible. Dial-up services কেউ ইউজ করছে? Anyone? আপনারা কেউ dial-up services ইউজ করছেন? আগে যে হ্যাঁ করছেন, না স্যার। আগে অনেক আগে ল্যান্ডফোন ছিল না, ল্যান্ডফোন তো দেখছেন না? জি স্যার। জি স্যার। এই ল্যান্ডফোনের মাধ্যমে ইন্টারনেট ইউজ করা যেত, ডায়াল-আপ কানেকশন। এই ল্যান্ডফোনের যে কানেক্টিভিটিটা আছে এটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে তারপর ইন্টারনেট ইউজ করে যেত। তো ওইখানে তখন স্পিড ছিল হচ্ছে গিয়ে 4 KB 6 KB স্পিড ছিল। তো এই স্পিড দিয়ে এই লো স্পিড কানেকশন, এই ধরনের ডায়াল-আপ সার্ভিসেস যেখানে চলে ওইসব জায়গায় আমার ক্লাউড কম্পিউটিং চলবে না। এখন তো যদিও অনেক বেশি এমবিজ অফ ডেটা এখন থ্রু অপটিক ফাইবার আপনারা কানেক্ট করতেছি, এর জন্য পাচ্ছি, বাট এই ডায়াল-আপ সার্ভিসের মতো যদি সার্ভিস যদি থাকে তাহলে কিন্তু ক্লাউড কম্পিউটিং উইল নট ওয়ার্ক। Web-based application requires a lot of bandwidth to download, as do large documents. হ্যাঁ, ওয়েব-বেসড অ্যাপ্লিকেশন যেগুলো থাকবে সেগুলো কিন্তু অনেক ব্যান্ডউইথ লাগে, এবং ডকুমেন্টস বড় বড় ডকুমেন্টস থাকে যখন, তখন ব্যান্ডউইথগুলো আরো বেশি লাগে। ফিচার্স মাইট বি লিমিটেড, মানে এটা একটা ক্লাউড কম্পিউটিং একটা বড় লিমিটেশন। ফিচার্স অনেক কম ফিচার থাকে অনেক সময়, মাইট বি, হ্যাঁ। This situation is bound to change, but today many web-based applications simply, মানে এই সিচুয়েশন আরো বেটার হবে, but today many web-based applications simply are not as full-featured as their desktop-based application. মানে এখন অনেকগুলো web-based application আছে যারা কিনা full-featured না as desktop-based. For example, you can do a lot more with Microsoft PowerPoint than Google Presentation web-based offering. বুঝছে কি এটা?
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি যা যা করতে পারি সবকিছু কিন্তু আমি গুগল প্রেজেন্টেশনে করতে পারি না। সো এই জন্য ওয়েব বেস অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সময় সব ফিচার দেওয়া যায় না, কিংবা হয়তো ভবিষ্যতে আসবে, বাট এখন পর্যন্ত সব ফিচার দেওয়া যাচ্ছে না। ইট ইজ অনলি ফর, এটা ক্লাউড কম্পিউটিং এর না, এটা মেইনলি হচ্ছে ব্যান্ডউইথের কারণে। মিনস যদি আপনি সব ফিচার দিতে হলে অনেক সময় দেখা যাচ্ছে কি অনেক ফিচারের কারণে অনেক হিউজ ব্যান্ডউইথ প্রয়োজন হয়, ক্যান বি স্লো। Even with a fast connection, web-based application can be sometimes be slower than accessing a similar software program on a desktop PC. So একটা ডেস্কটপ পিসিতে আপনি যখন একটা সফটওয়্যার চালাবেন, এই সেম সফটওয়্যারটা আপনি যখন ওয়েব অ্যাপ্লিকেশন চালাবেন, এটাই অনেক সময় স্লো কাজ করে। আপনি কি অটোকেড চালাচ্ছেন? অটোকেড কেউ? অটোকেড সফটওয়্যার না স্যার। বা এই ধরনের ধরেন, কিংবা গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার যেগুলো আছে, গ্রাফিক্যাল এডিটিং সফটওয়্যার যেগুলো আছে, এগুলো ডেস্কটপ বেসের মধ্যে যতটা ফাস্টার চলে, ওয়েব বেসে কিন্তু অতটা ফাস্টার চলে না, অনেক স্লো চলে বিকজ অফ দি ব্যান্ডউইথ ইস্যু। সো এর জন্য এখানে বলছে যে অনেক ফাস্ট কানেকশন আছে, কিন্তু ওয়েব বেস অ্যাপ্লিকেশন সামটাইম অনেক স্লোয়ার কাজ করে দেন ডেস্কটপ বেস সফটওয়্যার। Everything about the program, from the interface to current document, has to be sent back and forth from your computer to the computer in the cloud. তো এখানে একটা বড় ইস্যু হচ্ছে যে এখানে আমিও ক্লাউড কম্পিউটিং চালাচ্ছি, তখন ইন্টারফেসের মধ্যে কি থাকে, একটা প্রোগ্রাম থাকে, শুধুমাত্র এই প্রোগ্রামটা ইউজ করি, কিন্তু ডেটা কিংবা ডকুমেন্ট এটা কি হয় কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ হতে থাকে, আমার কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যায়, ওই কম্পিউটার থেকে আমার কম্পিউটার আসে, কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে। বাট ইন ডেস্কটপ কম্পিউটার মধ্যে কিন্তু এই জিনিসটা হয় না। If the cloud server happens to be backed up at the moment, or if the internet is having a slow day, you would not get the instantaneous access you might accept from desktop application. The cloud server এর মধ্যে যদি স্লো ইন্টারনেট দিয়ে থাকে, তাহলে আপনি কখনোই একটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের মধ্যে যেই আপনি অ্যাক্সেস কিংবা সাপোর্টটা পাইতেন, তখন ক্লাউড সার্ভারে কিন্তু ওই সাপোর্টটা পাবেন না, যদি একটা স্লো ইন্টারনেট কানেকশন আপনি কোনো কারণে ওই দিন কানেকশন যে ইন্টারনেট স্লো হয়ে যায়, কিংবা আপনি ব্যাড ডে হিসেবে কাউন্ট হয়। Stored data might not be secured, এটা একটু আগে বলছি। Stored data can be lost. Theoretically, data stored in cloud is safe, replicated across multiple machines. But on the off chance that your data goes missing, you have no physical or local backup. So ক্লাউডের মধ্যে থিওরিটিক্যালি আসলে ডেটা সেভ থাকে, কারণ হচ্ছে কি ওটা যখন ক্লাউডের মধ্যে আপনি যখন সেভ করেন, তখন ওরা কি করে, ওদের অনেক রিডান্ডেন্ট মেশিন থাকে। ক্লাউড সার্ভার যখন যারা ক্লাউড সার্ভার গুলো চালায়, তাদের অনেক রিডান্ডেন্ট মেশিন থাকে। তো ওখানে অনেক রেপ্লিকেশন করা হয়, মানে 10টা লোকেশনে 10টা রিডান্ডেন্ট মেশিন আছে, আপনি একটা ডেটা এখানে দিচ্ছেন ঠিকই, কিন্তু এটারই 10টা রেপ্লিকেট হয়ে যাচ্ছে, কারণ কোনো কারণে যাতে আপনার ডেটা মিসিং না হয়। বাট তারপরেও যদি কোনো কারণে ডেটা মিসিং হয়, আপনি কিন্তু এটা পাওয়ার কোনো সুযোগ নাই, ব্যাকআপও নাই, আপনার ফিজিক্যালও নাই, তার মানে আপনার পাওয়ার কোনো সুযোগ নাই। The future. What is the future? Many of the activities loosely grouped together under cloud computing have already been happening, and centralized computing activity is not a new phenomenon. Grid computing was the last research lead centralized approach. However, they are concerned that the mainstream adoption of cloud computing could cause many problems for users. Many new open source systems appearing that you can install and run on your local cluster should be able to run a variety of applications on this system. So এই ফিউচার নিয়ে অনেক ডাউটস আছে। হ্যাঁ, সেন্ট্রালাইজড যে কম্পিউটিং সিস্টেম আছে, এই সিস্টেমটা নতুন কিছু না, এটা আগের থেকেই ছিল, এবং এটা নিয়ে
কাজ করতেছে, বাট মেইন স্ট্রিম অ্যাডপশন আসলে অনেক প্রবলেম করতেছে। এবং এখন নতুন নতুন ওপেন সোর্স সিস্টেম আসতেছে, অনেক অনেক সিস্টেম আসতেছে যেটা কিনা আপনি আপনার লোকাল ক্লাস্টার মেশিন থেকে লোকাল ফিজিক্যাল মেশিনের মধ্যে আপনি ইনস্টল করে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি ইনক্রিজ অথবা ভ্যারাইটিস অফ অ্যাপ্লিকেশন আপনারা চালাতে পারবেন। সো দিস ওয়াজ ফ্রম ক্লাউড কম্পিউটিং। All any question regarding cloud computing? কোনো কোশ্চেন নাই? সিলেবাসটা নিয়ে একজন জানতে চাইছিলেন, তার জন্য এটা দেখাচ্ছি। আমার টপিক গুলো, হ্যাঁ এখানে হচ্ছে আমার টপিক গুলো, হ্যাঁ এখানে লিখা আছে দেখেন ITCL, হ্যাঁ দেখতে পাচ্ছেন ITCL লেখা। সিলেবাস কিংবা বই পড়ার ব্যাপারে একজন জানতে চাচ্ছিলেন, ITCL লেখা দেখতে পাচ্ছেন, লেভেল ITCL দেখতেছেন এটা জি স্যার। ITCL। এখন এটা এখন কিভাবে পড়বেন কিভাবে পড়বেন হচ্ছে যে এই যে সিসা রিভিউ ম্যানুয়াল, হ্যাঁ এটা আমি দুইটা তো একসঙ্গে শেয়ার করা যাবে না। আমি সিসা রিভিউ ম্যানুয়ালটা শেয়ার করতেছি এখন। এবার আমরা যদি সিসা রিভিউ ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা না? এখন আমরা যদি দেখি এখানে চ্যাপ্টার 4 এক নম্বর হচ্ছে গিয়ে কমন টেকনোলজি কম্পোনেন্টস, হ্যাঁ 4.1। তো এখানে সিসা রিভিউ ম্যানুয়ালের মধ্যে সিসা রিভিউ ম্যানুয়াল দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন নাকি? আমি বুঝতে পারছি না তো। জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার, চ্যাপ্টার 4 এই যে চ্যাপ্টার 4, হ্যাঁ এখানে দেখেন আইটি কম্পোনেন্টস, হ্যাঁ ঠিক আছে, আছে আইটি কম্পোনেন্টস গুলো জি এই স্যার। 4.1, ঠিক আছে। এই যে 4.1 একটু পর্যন্ত হচ্ছে আইটি কম্পোনেন্টস। সো আমরা 4.1 এ চলে যাই একটু। 4.1 এর পেজ নাম্বারটা কত একটু দেখি একটু, সরি। চলো 4.1 253 পেজ নাম্বার, হ্যাঁ 253। এই যে আইটি কম্পোনেন্টস, ঠিক আছে। এই যে এই টোটাল যে আইটি কম্পোনেন্টস আছে এখানে এই সবগুলো আইটি কম্পোনেন্টস এর এগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম মনিটরিং, ম্যানেজমেন্ট, ব্যাকআপ। এই টোটালটা হচ্ছে কি এই টপিকের আন্ডারে, হ্যাঁ যেটা আমরা একটু আগে আপনাকে ইয়েতে দেখালাম, কমন টেকনোলজি কম্পোনেন্টস, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস এন্ড আর্কিটেকচার, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে 4.1.1। এভাবে করে 4.1.6 পর্যন্ত আছে, হ্যাঁ দেখেন এখানে এই যে 4.1.1 নেটওয়ার্কিং, হ্যাঁ নেটওয়ার্ক। এই যে আমরা ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার এগুলো পড়ছেন, অ্যাপ্লিকেশন লেয়ার এগুলো পড়ছেন সব, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, হ্যাঁ এরকম করে টপোলজি বিভিন্ন, এই যে স্টার বা স্ট্রিং পড়ছি এগুলো, রাউটার, ল্যান, রিস্ক। জি স্যার। বুঝতেছি এখন জিনিসটা। এরকম করে 4.1.6 পর্যন্ত আছে, হ্যাঁ এখানে 4.1। স্যার এর মাঝেই সব
টুকু কভার করে যাবে এই 4.6 পর্যন্ত? 4.6 4.1.6 পর্যন্ত হচ্ছে গিয়ে একটা টপিক, হ্যাঁ। জি এই যে স্যার। 4.1 আন্ডারে 4.1.6, তারপর হচ্ছে গিয়ে 4.2 আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, এটা একটা টপিক। এবং 4.3 এভাবে করে সবগুলো এখানে আছে, এনএসিএল ভাবে আছে, হ্যাঁ। এরকম করে আমাদের চ্যাপ্টার 4 এর যেটা আছে টোটালটাই আমাদের সিলেবাসের আন্ডারে আছে চ্যাপ্টার 4, বুঝছি কি? শুধু চ্যাপ্টার 4 সিএল এর মানে সিএল এর সিলেবাস কভার করবে, তাই তো? জি জি, চ্যাপ্টার 4। আবার চ্যাপ্টার 5ও আছে, হ্যাঁ। চ্যাপ্টার 5 এর একটা অংশ আছে, হ্যাঁ। চ্যাপ্টার 5 হচ্ছে গিয়ে 5.5.1, এখান থেকে শুরু। এই সিলেবাসটা আপনাকে দিয়ে দিচ্ছি 5.5.1, হ্যাঁ। এখান থেকে শুরু চ্যাপ্টার 5 এর, হ্যাঁ। চ্যাপ্টার তো চারটা, মানে এখন চ্যাপ্টার 4 এরটা বলতেছেন? চ্যাপ্টার 4 যেটা বললাম, চ্যাপ্টার 4, হ্যাঁ। 5.5.1। চ্যাপ্টার 4 পুরাটা। চ্যাপ্টার 5 এর মধ্যে 5.5.1 থেকে 5.11.3 একটু পর্যন্ত আছে চ্যাপ্টার 5 এর। স্যার আপনি ফার্স্ট ক্লাসে একটা আমাদেরকে মডিউল দিয়েছিলেন, ওইটার সাথে জি। যেটা মিলালাম, চ্যাপ্টার 4 এর হচ্ছে কিছু অংশ মিল পাচ্ছি। যেমন চারটা হয়তো টপিক ছিল: বিজনেস ইমপ্যাক্ট অ্যানালাইসিস, ডেটা ব্যাকআপ, স্টোরেজ অ্যান্ড রিসর্টেশন, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার রিকভারি প্ল্যান। এই চারটা হচ্ছে আমাদের ছিল, যেটা বি পার্টে আছে। আর এই পার্টের কোনোটাই হচ্ছে আমাদের মডিউলে নেই, চ্যাপ্টার 4 এ সিসাব বইতে যেটা। এ পার্টে কোনটা কথা বলছেন আপনি? আমি আপনাকে সিলেবাস দিছি না, হ্যাঁ সিলেবাসের সঙ্গে ম্যাপিংটা দিয়েছি না হ্যাঁ প্রেজেন্টেশনে। হ্যাঁ, ওইটা থেকেই আমি হচ্ছে দেখলাম যেটা, যে চ্যাপ্টার 4 এ আমাদের এই পার্টের থেকে কিছুই নাই আমাদের সিলেবাসের সাথে। হ্যাঁ, এ পার্টের জন্য আছে হচ্ছে কি চ্যাপ্টার 3, দেখেন চ্যাপ্টার 3 দেখছেন? হ্যাঁ চ্যাপ্টার 3 থেকে আছে তো। এখানে তো সব ডান দিকে লিখে আছে তো যে আইটি সিএল, হ্যাঁ। চ্যাপ্টার 3টা কি দেখেছেন? বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। ওইটা দেখবো নাকি হচ্ছে আপনার যেটা দিয়েছেন ওটা থেকে দেখবো? প্রেজেন্টেশনটা দেখেন। আমি যে একটা প্রেজেন্টেশন জি জি। পিপিটি স্লাইড, চ্যাপ্টার ইনফরমেশন টেকনোলজিস চ্যাপ্টার 3 তে, হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা রিসোর্স ম্যানেজমেন্ট। এটা আর কি বই আমি কোন চ্যাপ্টারে দেখবো? বইয়ের, আমি আপনাকে প্রেজেন্টেশন দিছি, একটা প্রেজেন্টেশন হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি। এটা কি পেয়েছেন? এটা পেয়েছেন? হ্যাঁ এটা পেয়েছেন? এটা হচ্ছে কি সিসা বইয়ের চ্যাপ্টার 3, হ্যাঁ। এটা কি বুঝতে পারছেন? এই যে সিসা বইয়ের চ্যাপ্টার 3। হ্যাঁ আর এই যে দেখেন এখানে লেখা আছে আইসিবি সিলেবাস, দেখছেন? এই যে এখানে লেখা আছে আইসিবি সিলেবাস আইটিসিএল লেভেল, দেখছেন? এই যে চ্যাপ্টার 3 এগুলো সবগুলো আছে, হ্যাঁ। এই ডান দিকে লেখা আইটিসিএল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বুঝছি। এই যে আইটিসিএল, এই যে ডান দিকে দেখেন, এটা হচ্ছে সিলেবাসের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4, হ্যাঁ, এই যে দেখেন ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, চ্যাপ্টার 4। তারপর বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এন্ড ডিজাস্টার রিকভারি চ্যাপ্টার, এগুলো সব আইটিসিএল, হ্যাঁ। জি আর চ্যাপ্টার 5 এর অল্প একটু অংশ আছে, হ্যাঁ। এই যে চ্যাপ্টার 5 এর এই যে ইনফরমেশন টেকনোলজি, এই যে চ্যাপ্টার 5 এর এই অল্প একটু অংশ আছে। এই টোটালটা হচ্ছে কি আপনাদের সিএল এর সিলেবাস। এগুলো ডান দিকে তো ইয়ে করা আছে, ইয়েলো মার্ক করা যেটা, সেই টপিক গুলো আমি কভার করব। আর বাকি টপিক গুলো যে অন্য যেগুলো মার্ক করা নাই বাট সিএল লিখা আছে, এই যে এরকম বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। বই দেখে দেখতে পাচ্ছেন হচ্ছে সবই করতে হবে। সব কই 1 2 তো কিছুই নাই। 5 এর মধ্যে অল্প একটু আছে, জাস্ট 2টা চ্যাপ্টার। এগুলো 1 2 তে কিছু নাই। 3 4 এই দুইটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি আছে। আর 5 এর অল্প একটু আছে, একটা টপিক 5 এর, ঠিক আছে।
জি স্যার। এখন বুঝতে পারছি পার্ট